তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এবং যারা 2025 সালে লাস্ট পরীক্ষা দিচ্ছে এইচএস ওল্ড সিলেবাসে, তাদের দুইজনেরই জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে প্রবন্ধ রচনা। এবং এই প্রবন্ধ রচনার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে মানস মানচিত্র রচনা, যেটা তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। আরেকটা পার্ট হচ্ছে বিতর্ক রচনা। বিতর্ক জিনিসটা বুঝতে হবে। ঝগড়া করে কেউ ঝগড়া কে করে? কে করে? মেয়েরা বেশি করে। হ্যাঁ, মেয়েরা বেশি ঝগড়া করে। আমি বলিনি কিছু, ওরা বললো তো, ওরা ওদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে, অভিজ্ঞতা থেকে বলেছে। আচ্ছা, ঝগড়া করার সময় দুটো জিনিস হয়। এক, দুই পক্ষের মধ্যে দুই পক্ষকেই দেখা যায় খুব লাফায় এবং অদ্ভুত সব কথাবার্তা বলে, এত দ্রুত গতিতে আর এত স্পিডে বলে, এতগুলো যুক্তি দেয় যে প্রতিপক্ষ কি বলছে তা শোনার প্রয়োজন নাই। আর যদি কোনো কারণবশত প্রতিপক্ষ মানে অপরপক্ষের কোনো কথা শুনে নিল, তো তার 4 গুণ জোরে চিৎকারে আর 4 গুণ বেশি যুক্তিসম্পন্ন শক্তিশালী কথা না বললেও মাথা ঠান্ডা হয় না। মাঝে মাঝে এমনটাও হয় যে তুমি ঝগড়া টগড়া করলা, তারপরে বাড়িতে ফিরে তোমার হঠাৎ করে মনে পড়লে এমন কোনো যুক্তি যে ইস, এটা কেন বললাম না, এইটা বললে তো হয়ে যেত, ওই টাইমে এটা কেন মনে আসলো না, এরপরে দেখে নেব। তখন তুমি বিড়বিড় করে ভেতরে ভেতরে এবার যুক্তি সাজাচ্ছ, যদি সেই সিচুয়েশনটা আর কখনো আসবে না। আবার যদি আসে, আবার তুমি ওইটি কথা বলবে বটে, কিন্তু বাড়িতে ফিরে আবার নতুন কিছু মনে পড়বে যে এইটি বলতে হতো আমাকে, আর এটা আমি বললাম না। এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাই তোমাদের আসবে 10 নম্বরের জন্য, ভাবতে পারছো? মানে তুমি যদি ঝগড়া করতে এক্সপার্ট হও, তাহলে প্রবন্ধ রচনা করতে গিয়ে তুমি 10-এ 10 পেয়ে যেতে পারো। কি পদ্ধতিতে দেখো, এখানে আছে একটা বিতর্ক রচনা করো। ওখানে একটা টপিক দিবে, যে একটা ধরো টপিক দিল যে মেয়েরা আজও বাল্য বিবাহে বিশ্বাস করে, ঠিক আছে? এবার এই ধরে একটা কথা, এইটা হচ্ছে টপিক আলোচনার। এর কথাটার পক্ষে কিছু কথা বলে দিবে, আবার বিপক্ষে কিছু কথা বলে দিবে। যে মেয়েরা আজও বাল্যবিবাহে বিশ্বাসী, এটার সপক্ষে কতগুলো যুক্তি দিবে। দেখো তোমাদের যেটা স্ক্রিন দেওয়া হয়েছে, সেখানে দেখো একটা টপিক দেওয়া আছে। কি টপিক আছে? টপিকটার নাম কি দিয়েছে বলো তো? টপিকটার নাম দেওয়া আছে অনলাইন মাধ্যমে শিক্ষা প্রদানই শিক্ষার প্রকৃত মাধ্যম। অনলাইন মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষা দেওয়ার পদ্ধতি, ঠিক আছে? এটা একটা টপিক দেওয়া গেল। এর কতগুলো যুক্তি হতে পারে পক্ষে, কিছু বিপক্ষে থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার, সব কিছুরই দুটো দিক থাকে, ঠিক আছে? তো বাল্যবিবাহ নিয়ে যদি আসে, তো মেয়েরা আজও বাল্যবিবাহে বিশ্বাসী, এটা যে টপিক হয়, এর পক্ষে কতগুলো কথা থাকতে পারে, বিপক্ষে কতগুলো কথা থাকতে পারে। ওরা পরীক্ষার প্রশ্নপত্রে দুটোই দিয়ে দেবে, হয়তো একটা দিতে পারে, পরেরটা তোমাকে লিখতে হবে, অথবা দুটোই দিয়ে দেবে, তোমাকে যে কোনো একটা বাছাই করে তোমাকে সেটাকে ব্যাখ্যা লিখতে হবে। এই ধরো যে টপিকটা তোমাদের সামনে দেওয়া আছে, অনলাইন মাধ্যমে শিক্ষা প্রদানই শিক্ষার প্রকৃত মাধ্যম। এটা বিতর্কের বিষয়, মানে এটা হচ্ছে শিরোনাম, রচনাটার হেডলাইন। যেমন তোমরা লিখতে বাংলার উৎসব, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ইত্যাদি, সেরকম এটা হেডলাইন, এটা দিতেই হবে। এবার দুটো টপিক আছে, একটা মতের পক্ষে, একটা মতের বিপক্ষে, আছে না? মতের পক্ষে কি বলছে, মন দিয়ে বোঝো। অনলাইন শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত আধুনিক শিক্ষা মাধ্যম। সত্য তো নাকি? এর মাধ্যমে সকল স্তরের শিক্ষার্থী সহজেই শিক্ষা লাভ করতে সক্ষম। দেশ বিদেশের শিক্ষা বাড়িতে বসেই অর্জন করতে পারে ছাত্রছাত্রীরা। সত্যি কথা এটা। এবার এর বিপক্ষেও কিন্তু অনেক যুক্তি আছে। কি কি? অনলাইন শিক্ষা পদ্ধতি কেবলমাত্র ফাঁকি ছাড়া আর অন্য কিছু নয়। এটাও ততটাই সত্য যতটা সত্য আমরা সেগুলো পড়লাম। ছাত্রছাত্রীরা এর মাধ্যমে বিলাসিতাকে দেখানোর সুযোগ পায়। বিলাসিতা মানে হচ্ছে আরামপ্রিয়তা, আরাম আয়েস করে একদম বিছানায় শুয়ে শুয়ে পড়ছে, ও পড়া হচ্ছে না। বাস্তবিক অর্থে যেটা অ্যাকচুয়াল পড়া, সেটা পড়া একদম আলাদা। বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে পড়াটাকে অনেকে মনে করে, যারা অনলাইন শিক্ষা মাধ্যমে খুবই অভ্যস্ত, তাদের মনে হয় যে স্কুলের বা বিদ্যালয়ের বা টিউশনের 4 দেওয়ালের মধ্যে পড়া একটা কোথাও যেন বদ্ধ যন্ত্রণা। বাস্তবে না, সেটা হচ্ছে ওইটার পরিবেশ। প্রকৃত শিক্ষা লাভের পরিবেশটাই হচ্ছে বিদ্যালয় অথবা কোনো শিক্ষাঙ্গন, ওই স্ক্রিনের মধ্যে নয়, ঠিক আছে? যেটা এখন হচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে চলছে পড়াশোনাটা, তাই না? এখনও চলছে, আমার সাথেও চলছে ঘটনাটা। তো সত্যি তো যেটা সেটা বলা উচিত। ছাত্রছাত্রীরা এর মাধ্যমে বিলাসিতা দেখানোর সুযোগ পায়, পাশাপাশি তারা মানবিক মূল্যবোধের শিক্ষা থেকে বঞ্চিত থাকে। মানবিক মূল্যবোধ জিনিসটা কি? ধরো তুমি মাঠে খেলতে গেছো, সেখান থেকে যে অভিজ্ঞতাটা পাবে
আর বাড়িতে বসে তুমি মোবাইল গেমকে খেলছো, সেখান থেকে খেলার যেটা অভিজ্ঞতা পাবে, দুটোর মধ্যে আকাশ আর পাতালের মধ্যেকার পার্থক্য থাকবে। ওইটা ডিরেক্ট প্র্যাকটিক্যালি তোমার জীবনের সাথে অ্যাটাচ হয়ে আছে, তুমি ফিল করতে পারছো। তুমি যখন হেরে যাচ্ছ তখন শুধু তুমি হারছো না, তোমার সাথে পুরো দলটা হারছে, তুমি এটা ফিল করতে পারছো। অথবা প্রতিপক্ষের কেউ যখন পড়ে গেল, হোঁচট খেয়ে গেল বা আঘাত পেয়ে গেল, তুমিও ছুটে গেলে, এখানে যে মানবিক কর্তব্যটা প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু এই মোবাইল গেমের মধ্যে পাওয়া যাচ্ছে না। ফলে ওইটা হচ্ছে প্রকৃত জীবন, ওই জীবনের শিক্ষাটা। আসলে একটা কথা আছে যে তুমি যেটা লক্ষ্যে পৌঁছতে চাইছো, সেই লক্ষ্যে পৌঁছে তুমি বুঝতে পারবে এবং জানতে পারবে যে লক্ষ্যে পৌঁছানোটাতে কোনো আনন্দ নয়, লক্ষ্যে পৌঁছানোর পথে যে পথটাকে অতিক্রম করলাম, সেই পথ থেকে অতিক্রম করার সাথে সাথে সেই যাতায়াতের সাথে সাথে যে অভিজ্ঞতাগুলো আমরা পেলাম, সেগুলো হচ্ছে সোনার মতো দামি। একদম স্বর্ণযুগ পার করে আসলাম। এক্সাম্পল, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিলে, এরপর উচ্চ মাধ্যমিক দিবে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের ডিস্টেন্স কতটা? 2 বছর। এবার উচ্চ মাধ্যমিকে তোমার ভালো রেজাল্ট করার এটা খুবই ইচ্ছে, ওকে। এবার তুমি ভালো রেজাল্ট করলা, দুর্দান্ত রেজাল্ট করলে, কেউ খারাপ করলো, কেউ ভালো করলো, কেউ মাঝারি করলো, যে যেমনটা করলো। কাগজটা যেদিন হাতে পাবে তো সেদিন তোমার একটু না একটু এটা মনে হবেই, এটার জন্য আমি এতদিন খাটলাম। বাস্তবে ওটার জন্য তুমি এতদিন খাটোনি, ওই একটা কাগজের জন্য খাটোনি, শুধু নাম্বারের জন্য খাটোনি। আর ওই নাম্বারটা পেয়ে তোমার কোনো শান্তি নাই, কারণ তুমি তারপরে আবার নেক্সট এগিয়ে যেতে চাইছো। তো লক্ষ্যে পৌঁছে বোঝা যায় যে বাস্তবে এটা আমার লক্ষ্যই ছিল না, আরও অন্য এই যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা চলে যেতে চায়। কিন্তু তুমি যখন ফিরে তাকাবে, তোমার মনে পড়বে না, হয়তো আজ থেকে 20-25 বছর পর তোমার হয়তো ঠিকঠাক মনে পড়বে না যে তুমি বাংলায় কত নম্বর পেয়েছিলে, তুমি বাংলার কোন কোশ্চেনটা ছেড়ে এসেছিলে, হয়তো ঠিকঠাক মনে পড়বে না। কিন্তু এটা ঠিক মনে পড়বে যে 11 আর 12-এ তোমার জীবনটা কেমন কেটেছিল। এই যে বন্ধুদের সাথে খেলাধুলো, এই যে বন্ধুদের সাথে তর্ক বিতর্ক, এই যে লড়াই, এই যে ধাক্কাধাক্কি, এই যে স্কুল থেকে পালিয়ে যাওয়া অথবা সময়ের পরে গিয়ে স্কুলে দাঁড়ানো, আর স্কুলে গিয়ে কান ধরে দাঁড়ানো, এই সব কিছু, স্যারদের মার, স্যারদের বকুনি, এই সব কিছুকে ফিল করবা। একদিন কখনো মনে হবে যে একটা সময় ছিল যে প্রত্যেকটা বিষয়ে কেউ নাক গলাতো, আর আজ কেউ নাক গলাক এমনটা আমি চাই, অথচ মানুষ নাই, আমার অভিভাবক হিসাবে কেউ নাই। অদ্ভুত মিস করবে। তাহলে মানুষ নিজের জীবনকে ফিল করতে পারে সময় দিয়ে, লক্ষ্য দিয়ে নয়। লক্ষ্যে পৌঁছে বোঝা যায় যে লক্ষ্যটা ছিল না প্রধান, ওখানে পৌঁছানোটা প্রধান ছিল না। ওখানে পৌঁছানোর পথে যে অভিজ্ঞতাগুলো ধীরে ধীরে আমি সঞ্চয় করলাম, কুড়িয়ে পেলাম, ওগুলো ছিল সবচেয়ে দামি। ওইটা সবচেয়ে আমার দামি বিষয়, যেটা আমি অভিজ্ঞতা পেয়েছি, ওটা স্মৃতির মণিকোঠায় সুন্দর হয়ে উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল। তো এইভাবে করেই তোমাকে গুছিয়ে বুঝতে হবে যে অনলাইন শিক্ষা ব্যবস্থার পক্ষে কতগুলো যুক্তি আছে, বিপক্ষে কতগুলো যুক্তি আছে। তুমি সমাজের সাথে অ্যাটাচ থাকবা, সকল স্তরের মানুষের সাথে অ্যাটাচ থাকবা, তোমার জীবনের পথে অনেকগুলো অভিজ্ঞতা নতুন নতুন সঞ্চয় হবে। তোমার মধ্যেকার যে মানবিক মানে মনুষ্যত্ববোধ, দুই রকম কথা হয়, একটা পাশবিক মানে পশুর মতো, একটা মানবিক মানে মানুষের মতো। তো মানুষের মতো বিবেক শক্তিগুলো সঞ্চয় হবে বা জাগরণ হবে কখন? যখন তুমি সমাজের মধ্যে থাকছো, মানুষের মাঝখানে থাকছো, অনেকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছ, তখন তোমার মধ্যেকার সেই সুন্দর সুন্দর দিকগুলো ফুটে উঠবে। যেমন বিবেকবোধ, যেমন দয়া, যেমন করুণা, যেমন সহনশীলতা, যেমন সহানুভূতিশীলতা, যেমন স্নেহ, প্রেম, ভালোবাসা ইত্যাদি। খারাপ গুণগুলোও আসবে, উগ্রতা আসবে, ক্রোধ আসবে, হিংসা আসবে, লালসা আসবে, উচ্চাকাঙ্ক্ষা আসবে, ঠিক আছে। কিন্তু এই ভাবগুলো থাকলে তুমি মানুষ, না হলে তুমি প্লাস্টিকের পুতুল একটা, যার মধ্যে কোনো ভাব নাই, ভাব শূন্য। আর সেই প্লাস্টিকের পুতুলগুলোকে আমরা স্ক্রিনের ওপারে দেখতে পাই। অর্থাৎ যারা অনলাইন শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে তারা মূলত সেরকম এক একটা পুতুল, গোছানো বাড়িতে রাখা এক সাইডে যেমন থাকে পুতুলগুলো আছে, মানুষ তাকে দেখছে, তারপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এর ব্যতিক্রমও হয়, কিন্তু আমি কেবল তর্ক করার জন্য বলছি, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার টপিকটাই হচ্ছে বিতর্ক। একটা টপিক দিয়ে দিল আর তোমাদের দুজনের মধ্যে লড়াই লাগাবো এখন আমি। কিভাবে? একজনকে তুলে আমি স্টেজে, ধরো আমি আজকে ত্রম্বককে তুলে স্টেজে দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে? তো ত্রম্বককে বললাম যে দেখো তোমার টপিক হলো, আমি টপিকটা দিয়ে দিলাম অনলাইন মাধ্যমে শিক্ষা প্রদানই শিক্ষার প্রকৃত মাধ্যম। এটা একটা টপিক, এর পক্ষে তুমি কিছু কথা বলো। এবার ও কী করলো? পক্ষে কতগুলো কথা বলো। কি কি? এই যে পক্ষে আমি লিখে দিয়েছি, মতের পক্ষে
পরীক্ষাতেও দিয়ে দেবে কোশ্চেনে। মতের পক্ষে কতগুলো কথা লিখে দিয়েছি, ও সেগুলো বলল এবং সেটা নিয়ে ও আরও অনেক, মানে এই 4 লাইন কিন্তু শেষ কথা না, 4 লাইনকে 4 পাতা 5 পাতা বানাতে হবে, বুঝলে? কত যুক্তি আছে, কত কথা আছে, সেগুলো ও বলবে, দুর্দান্তভাবে বলবে। এইবার তোমার কাজ, মানে যারা পরীক্ষার্থী, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদেরকে কি করতে হবে? মতের বিপক্ষে যুক্তি দিতে হবে। তোমাকে হেল্প করার জন্য 2-4টা লাইন ওরা লিখে দিয়েছে, হয়তো বিপক্ষে কোনো কথা নাও দিতে পারে, আবার দিতেও পারে, আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? মতের বিপক্ষে কতগুলো কথা আছে, তোমাকে মতের বিপক্ষের উত্তরটাকে গুছিয়ে 4-5 পাতা লিখতে হবে। এবার যেটা হয় যে কেউ একজন এসে কতগুলো যুক্তি দিল, তুমি কি বলবা? পরবর্তীতে তুমি যখন স্টেজে আসলা, কথার মানে ধরে নাও যে তোমাকে স্টেজে দাঁড় করানো হয়েছে, বিতর্ক আলোচনা হচ্ছে, একটা টপিক দেওয়া হয়েছে, তার একজন এসে সেটার সব পক্ষে অনেকগুলো কথা বললো, অনেক পক্ষে কথা বললো, তুমি এবার কী করবা? ওর বিরোধিতা করবা। বিরোধিতা করার সময় তুমি এটা কথা কখনো বলবা না, কয়েকটা কথা তোমাকে মাইন্ডে রাখতে হবে, তাহলে বিতর্ক লিখতে পারবে, না হলে ভুল হয়ে যাবে। বিষয়টাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। প্রথমে তোমাকে যেটা বলতে হবে যে প্রতিপক্ষকে আমি যথেষ্ট সম্মান জানিয়েও কথা বলতে বাধ্য হচ্ছে যে প্রতিপক্ষ যা যা বলেছেন তা কেবলমাত্র তার মানসিক বিভ্রান্তি থেকেই বলেছেন, বাস্তবে সেই সব কথার কোনো যুক্তি নেই, কেবলমাত্র সেটা দুর্বল দুর্বল চিন্তা থেকেই তৈরি হওয়া। মানে বুঝলা তো? ভদ্র ভাষায় আঘাত করা। এবং যারা শ্রোতা, পাবলিক, তারা যখন ত্রম্বক যখন বক্তব্য রাখছিল তখনও হাততালি দিয়েছে। এবার তুমি যখন বক্তব্য রাখছো তখন ওরা ভাববে, আরে বাহ, এটা দারুণ বলেছে, এটা যুক্তির তো মানে দাম আছে, তখন তারা আরও বেশি উল্লসিত হবে, উল্লাস করবে, চিৎকার চেঁচামেচি করে হাততালি দিবে। এইটাই হচ্ছে তোমার কাজ। সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্ট করে দিয়েছে এক্সামিনার, লিখে দিয়েছে কোশ্চেনে, সেকেন্ড পার্ট তোমাকে করতে হবে। যত পারো যুক্তি দাও, কিন্তু কখনো এটা বলতে পারবা না প্রতিপক্ষ যা বলেছে তার সাথে আমি সহমত, কিন্তু তারপরেও বলছি, এরকম বলা যাবে না। সহমত হওয়া যাবে না, ঝগড়াতে কেউ কখনো সহমত হয়ই না, ও টোটালি ওর বিপরীতে থাকে। তোমাকে এখানে রচনাটা লিখতে হবে পুরো বিপরীতে গিয়ে। এবং নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে একটা ভূমিকা দেওয়া, কিন্তু এখানে কোনো ভূমিকা পয়েন্ট দিতে পারবে না। ডিরেক্ট তোমাকে কী করতে হবে? প্রথমে শিরোনাম দিতে হবে। শিরোনামটা তোমাদের পরীক্ষাতেই দিয়ে দেবে। দেখো একটা লেখা আছে বিতর্কের বিষয়, তাহলে তোমাকে শিরোনাম বা এখানে লিখতে হবে বিতর্কের বিষয়। লেখা হলো বিতর্কের বিষয়। তো বিতর্কের বিষয়তে একটা দেওয়া আছে তোমাদের, ওটা সুন্দর করে ব্ল্যাক পেনে কিন্তু তোমাকে লিখে দিতে হবে। হয়ে গেলে হেডলাইন। এরপরে মতের পক্ষেও লিখতে পারো, তুমি মতের বিপক্ষেও লিখতে পারো। আমি বলবো টোটালি তুমি মতের বিপক্ষে লিখবা, সবচেয়ে বেটার। ঠিক আছে? অনেক জায়গাতে কি হয়, মতের পক্ষেটা দিয়ে দেয় আর বিপক্ষেটা লিখেই দেয় না, তার মানে ওরা চাইছে বিপক্ষটাতে তুমি উত্তর দাও। ঠিক আছে? আর যদি দুটোই দিয়ে দেয় তাহলে তুমি যে কোনো একটা পক্ষে তুমি যুক্তি দিতে পারো, পক্ষেও লিখতে পারো, বিপক্ষেও লিখতে পারো। তো প্রশ্নটা কীরকম থাকবে? প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে। প্রশ্নটা থাকবে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে। অসারতা মানে কি? অসার, যার কোনো অর্থ নাই। প্রতিপক্ষ যেগুলো যুক্তি দিয়েছে সেগুলো পুরো অসার, বেকার, এগুলো ওর কোনো যুক্তি নাই ওর কথাতে। সেই অসারতা প্রমাণ করে স্বপক্ষে, মানে তুমি তোমার পক্ষে, এই টপিকের পক্ষে না, কিন্তু তুমি তোমার স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এটা সবচেয়ে সহজ প্রবন্ধ। তোমাকে ঝগড়া শিখতে হবে এবং যুক্তি বানানো শিখতে হবে। এখানে কোনো ফর্মালিটি কাজ করছে না, তুমি তোমার মতো করে সাজাও। যেমন ধরো এই বিষয়টা আমরা লেখার পরে বিতর্কের বিষয় হলো, তো এবার তুমি কি করবা? বিতর্কের বিষয় যেটা আছে সেটার কি করবা? বিপক্ষে যাচ্ছ তুমি, পক্ষে তো বলবা না, তুমি বলবা বিপক্ষে। তাহলে এখানে লিখতে হবে মতের বিপক্ষে, মতের বিপক্ষে। এইভাবে লিখলে মতের বিপক্ষে, ব্যাস কলম চালাতে শুরু করলো। আমি 2-3টা কথা বলে দিচ্ছি, ওগুলো তুমি কমন হিসেবে ব্যবহার করতে পারবা। সাংকেতিক কথা যেমন বলা হলো এইরকম, ঘরের মধ্যে প্লাস্টিকের ফুল, গোলাপ সাজিয়ে রাখা মানায়, কিন্তু প্রকৃত গোলাপের সামনে এর কোনো কদর নাই। ঠিক তেমনইভাবে বিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা যে জ্ঞান অর্জন করতে পারে, অনলাইন শিক্ষা মাধ্যমে সেটা পায় না। অনলাইন শিক্ষা মাধ্যম যেন প্লাস্টিকের ফুল, গোলাপ ঘরে সাজানোর জন্য ভালো, প্রকৃত সুগন্ধ সে দিতে পারে না। অনলাইন শিক্ষা মাধ্যম সেই রকমেরই গোলাপ, প্লাস্টিকের সাজানো গোলাপের মতো পারবে এরকম তথ্য দিতে। ঠিক আছে? এটাকে ভূমিকা বলা যায়।
প্রথমে যুক্তি দিব না, আগে একটু নেশা দিব, কারণ একজন তো বলে গেল না, পাবলিক তো সবাই ওর প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছে। আমার প্রতি হবে কখন? যখন আমি ওকে একটা চরম ধাক্কা দেবো, প্রথমেই অ্যাটেনশন চাইছি আমি, দাঁড়ান আমি কিছু বলতে চাইছি, ডিরেক্ট বলবো না, আমি উদাহরণের সাথে বলবো। তো টপিক যাই থাক না কেন, তুমি একটা কোনো কিছু উদাহরণের সাথে তুলনা করার চেষ্টা করো। তাহলে এখানে তুমি তথ্যতে কী লিখলে? প্লাস্টিকের ফুলের সাথে তুলনা করলা, কেমন? প্লাস্টিকের গোলাপের সাথে তুলনা করলা। নেক্সট, এবার বলতে হবে তোমাকে প্রতিপক্ষের যে কথাগুলো সবই ভুল, সবই ভুল, টোটাল ভুল, ও কোনো নাই একবারে যে না ওগুলো সম্মান টম্মান দিতে হবে, ওগুলো গল্প নয়। ডিরেক্ট বলতে হবে আমার প্রতিপক্ষ কিছুক্ষণ আগেই নিজের দুর্বল দুর্বল যুক্তিগুলো সাজিয়ে যে বাক্যগুলো বলেছিল সেগুলো যে একেবারে বিভ্রান্তিমূলক। মূলত তিনি স্বয়ং যে এই বিষয়টিতে গুলিয়ে গিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। আমি আমার সপক্ষে কতগুলো ধারণা এবং যুক্তি আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিপক্ষের সমস্ত যাবতীয় তত্ত্বগুলো সবই ভুল। তাহলে প্রতিপক্ষের মতামতকে তুমি ভাঙলে, প্রতিপক্ষের বক্তব্য একদম যুক্তিশূন্য, ঠিক আছে? আর তুমি কি বলবা? যে কি আমি আমার সপক্ষে কতগুলো যুক্তি দেওয়ার চেষ্টা করছি, সেই বিষয়টি আপনারা একটু সাবধানতার অবলম্বনে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে অনলাইন শিক্ষা ব্যবস্থা কতটা ভয়ানক হয়ে উঠেছে আজকের দিনে। হলো কাজ। এইবারে তুমি যখন যুক্তিগুলো দিবে তখন একটা হাইফেন দিয়ে নিচের দিকে কি করবা? প্রথমত, দ্বিতীয়ত। তুমি যদি এইভাবে না লিখতে পারো তাহলে তুমি শুধু লিখবা 1, 2। যদি এগুলোও না পারো তাহলে 1 নাম্বার দিয়ে দিলে, 2 নাম্বার দিয়ে দিলে। তোমার যেটা পছন্দ যে কোনো একটা সেন্টারে যেতে হবে, হয় প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়, চতুর্থত। তোমাকে কমপক্ষে 10 থেকে 12টা যুক্তি না দিলে হবে না। প্রত্যেকটা যুক্তি তোমাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। মনে রাখতে হবে তোমার সামনে যারা অডিয়েন্স আছে, যারা তোমার কথা শুনতে এসেছে, তার যে খুবই হাই লেভেলের বুদ্ধি জ্ঞান সম্পন্ন সবাই তা নয়, তারা জনগণ। আর জনগণ মানে হাই লেভেলেরও থাকতে পারে জ্ঞান, খুব লো হতে পারে, মাঝারিও হতে পারে। সবার সুবিধার জন্য তুমি কতকগুলো দামি শব্দ, পাওয়ারফুল শব্দ যখন বলবে, তার পাশাপাশি তোমাকে অনেক সহজ সরল ধারণাও দিতে হবে, নাহলে সবাই বুঝবে কি করে? সবাই বোঝানোটাই হচ্ছে তোমার প্রধান কাজ। তাই জন্য তোমাকে মোটামুটি 10 থেকে 12টা যুক্তি দিতে হবে, নাহলে 10-এ 10 পাবে না তুমি, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটাই যুক্তি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, ষষ্ঠত এইভাবে করে সাজাতে হবে। না হলে 1, 2, 3, 4 এমনি করে সাজাতে হবে, না হলে ডিরেক্ট সংখ্যা দিয়ে তুমি যেতে পারো। ওকে, এতদূর ক্লিয়ার আছে? এবার যুক্তিগুলো সাজাতে হবে। আমি প্রথমে তোমাদেরকে জিজ্ঞাসা করব কি কি যুক্তি। আমি নিজস্ব কিছু যুক্তি সাজিয়ে নিয়ে এসেছি আলোচনার সূত্রে, তবু আমি বলবো যে অনলাইন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, বিপক্ষে গিয়ে কার কি মতামত আছে একটা করে কমপক্ষে তোমরা বলো প্লিজ। ফার্স্ট যে কোনো একটা কথা বলো যেটা তোমার মনে হয় তুমি পার্মানেন্টলি নিজে থেকে অভিজ্ঞতা করেছো, এটা যে কি তোমার প্রবলেম হয় অনলাইন শিক্ষা ব্যবস্থায়। অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানে প্রকৃত যেটা শিক্ষা টিউশনে বসে যেভাবে আপনি বোঝান ই করেন সেভাবে বোঝানো যায় না। আর অনলাইনে অনেক ফাঁকিও দেওয়া হয়, এমনি মোবাইল অন করে রেখে দিলেন, তারপরে দেখছেন বা না দেখছেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, মনোযোগ একাগ্র হয় না, রাইট? তাহলে তোমার যুক্তি অনুযায়ী আমরা পেলাম একটা পার্ট, পেলাম মনোযোগের অভাব, তাই না? মনোযোগের অভাব। আমি দেখব যে আমার সাথে সাথে তোমাদের মনোভাব মিলছে কতটা, ঠিক আছে? নেক্সট, সেকেন্ড, তুমি কিছু বলো। অনলাইনে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় সেটা প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। কিসের মধ্যে পাওয়া যায় না? প্রকৃতির মধ্যে, আচ্ছা, শিক্ষা ব্যবস্থার আচ্ছা 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 পাওয়া যায় না। কিন্তু অনলাইনে সেরকম অনেকে ফাঁকি দেয়, কিন্তু টিউশনে বা স্কুলে, বিদ্যালয়ে এগুলোতে ফাঁকি দেওয়া যায় না। আচ্ছা অনলাইনে আচ্ছা, তুই ফাঁকির প্রয়োগটা বেশি দিচ্ছ, তাহলে ফাঁকি। নেক্সট, আর কেউ? আচ্ছা তুমি বলো। সব জায়গায় ঠিকঠাক ভাবে হয় না,
কারণ সব জায়গায় নেটওয়ার্ক। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক সমস্যা। মোবাইল নাই হয়তো সবার কাছে, বা মোবাইল আছে তো ইন্টারনেটের অবস্থা ঠিক নাই। যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। নেক্সট, আর কিছু? নেক্সট বলো কিছু, চেষ্টা করো, চাপ নিচ্ছ কেন, টেনশন নিও না। পারবে তোমরা? কেউ পারবে? আর কেউ? তুমি বলো। অলস, বাহ, আলসেমি। এ আলসেমির পরিচয়। নেক্সট, আর কেউ? তারপরে ওই যে অনলাইনে মানে যখন স্টাডি করি তখন মানে একাই, আর এখানে সকলে মিলে করি, হ্যাঁ, তো ওটাতে বেশি মনোযোগ হয়। আচ্ছা, তো তুমি পড়তে কম আসো, লোককে দেখতে আসছো, ছেলে মেয়েদেরকে দেখতে আসছো বেশ করে, বেয়াদব কোথাকার। এটা সত্যি কথা। বন্ধু প্রীতি, এটাও আমাদেরকে বড় করে। ভালো বলেছ। নেক্সট, আর কেউ? বাকি সব কোথায় কি করছে সব? হ্যাঁ, মাথা কাজ করছে না? পাগলা হয়ে গেছো? বলো কিছু তো বলো। বলো, তুমি বলো, তুমি বলো। অনলাইনে বুঝতে গেলে মানে বারবার মানে বলা যায় না এটা এটা বুঝতে পারি না। হ্যাঁ, কৌতূহলের সমাধান হয় না অনলাইনে। মানে ধরো এটা রেকর্ড আমি পোস্ট করে দেবো, কারো কৌতূহল আছে তো কমেন্ট করছে, কারো আছে তাও কিছু করছে না, তো উত্তর তো পাচ্ছে না কারেক্ট টাইমে। তুমি প্রশ্ন করলে উত্তরটা আমি দিতে পারবো এখানে, তাই না? তাহলে কৌতূহলের সমাধান, বাহ, ভালো যুক্তি দিয়েছে, কৌতূহলের সমাধান। আর কেউ? সমস্ত কোশ্চেনের উত্তর পাওয়া যায় না। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না? মানে দাঁড়া, বলতে দাও। সামনাসামনি কোশ্চেন করা যায় কিন্তু মোবাইল নিয়ে কোশ্চেন করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে কৌতূহলের সমাধান কিনা, ওখানে তুমি প্রশ্নটা লিখে দিতে পারবে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি? এই তো পড়তে পড়তে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, অনলাইন ব্যবস্থাটাই সোশ্যাল মিডিয়া। তো তুমি আবার ভেতরে ঢুকছে কেন? না, ওটা মানে আলাদা। অপ্রাসঙ্গিক বিষয়ে প্রবেশ করে যায়। হ্যাঁ, ঠিক, এটা কথা বলতে পারো তুমি, যে অপ্রাসঙ্গিক বিষয়ে সহজেই আমরা প্রবেশ করে যাই। অপ্রাসঙ্গিক বিষয় একটু ভালো করে দেখলে তোমরা তোমাদের নিজস্ব জ্ঞানও তো 1 2 3 4 5 6 7 7টি কথা তোমরা বলে দিয়েছো। 10-এর জন্য 10 থেকে 12টাই যথেষ্ট। আর একটু ভেবে দেখলে 3-4টা আপনা আপনি চলে আসবে। বিভ্রান্তি অবশ্যই হবে। তুমি দেখছো এক জিনিস আর চলে আসলে অ্যাড, চলে আসলে অ্যাডে তোমার মন চলে গেছে। অ্যাডে যখন গেলো দেখছো বা গেমটা তো দারুণ খেলা হচ্ছে, তো যাই প্লে স্টোর থেকে ওটাকে একটু ইনস্টল করে নিই, 2-4 বার খেলে নিই, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। আধ ঘন্টা 1 ঘন্টা কখন পার হয়ে গেছে। বা আচমকা কোনো একটা রিলস দেখে নিলাম, ব্যাস হয়ে গেল, সর্বনাশ। একটা রিলস যখন দেখতে শুরু করলে তারপর চলে যাচ্ছে অপর, মানে একসাথে 150-200 না কমপ্লিট করলে তো শান্তি নাই, ঠিক আছে? তারপরে তোমার 1-1.5 ঘন্টা পরে মনে হচ্ছে এ বাবা কী করলাম আমি, বলো তো, সাংঘাতিক সমস্যা করে দিয়েছি, যাই একটু পড়ি আমি। তখন পড়তে যাচ্ছ তুমি, তখন তোমার মা খেতে ডাকছে, মানে তোমার যথেষ্ট রাত হয়েছে, আর পড়িস না বাবা, চলে আয়। তখন তোমার হয়তো ভেতরে ভেতরে মনে হচ্ছে না, তার মানে আমি কিছু তো পড়েছি, নাহলে মা কেন এত বেশি সন্তুষ্ট হচ্ছে, ঠিক আছে? অদ্ভুত একটা চক্রান্ত চলছে, আমাদেরকে যেন চক্রান্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কী যেন বললে বিষয়টা তুমি? বিভ্রান্তি। হ্যাঁ, বিভ্রান্তি হবে, এখানে লিখে দিলাম বিভ্রান্তি। বিভ্রান্তি এগুলো পয়েন্ট নয়, এগুলো তথ্য। পয়েন্ট তোমাকে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে তুমি যখন বক্তব্য পেশ করবা, ভাষণ দিবা, তখন তো তুমি বলবা না ঠিক আছে আমি দ্বিতীয় পয়েন্টের নাম বলছি বিভ্রান্তি, শুনে মানে ইট পাটকেল ছুড়ে দেবে। তোমাকে কি বলতে হবে? প্রথমত আপনারা খেয়াল করবেন এইরকম, দ্বিতীয়ত একটু সাবধানে বুঝলে আপনি বুঝতে পারবেন যে ইন্টারনেটে পড়াশোনা কত সাংঘাতিক সমস্যার সম্মুখীন করছে। পড়াশোনা চলতে চলতে আপনা আপনি অ্যাড চলে আসলো। অ্যাডটা কি আছে? 3 পাত্তি গেম। হ্যাঁ, নেশা লাগবে না বলা হচ্ছে সেখানে, কিন্তু এমনভাবে দেখানো হচ্ছে যেন তুমি খেলো এবং নেশা লাগিয়ে দিল তোমার, ঠিক আছে? কৌশলে পান মশালা। প্রত্যেকটা সিনেমাতে, অধিকাংশ বাংলা মুভিগুলোতে সিগারেট প্রচুর যেন
চেন একদম চলছে একের পর এক, নায়কগুলো খেতেই থাকে অথবা ভিলেনগুলো খেতে থাকে, কিন্তু মুভিটার সামনে থেকে বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানে ব্যাপারটা কি খাওয়াচ্ছে কেন? অদ্ভুত কথা। ওইখানে খাইয়ে দেখিয়ে দিল যে যখনই প্রবলেমে পড়বা, কোনো টেনশনে হবে, তখন তুমি ফুকে যাও যত পারো। হ্যাঁ, ধোয়ার সাথে সাথে তোমার দুশ্চিন্তা উড়ে গেল, এটা ধরার চেষ্টা করো, কিন্তু বাস্তবে কি উড়ে না। কিন্তু সামনে দিকে ও নিজে বাঁচার জন্য কি করলো, একটা পোস্টার দিয়ে দিল যে কি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কেউ হয়তো বুঝেই না যে ধূমপান জিনিসটা কি, খেয়েছে রাত দিন, ধূমপান জিনিসটা বুঝেই না, বা প্রথম দিককার লেখাগুলোকে সে স্কিপ করে গেল, পড়লো না, কিন্তু সে দেখতে পাচ্ছে নায়কও খায়, ভিলেনও খায়, বড় বড় মানুষগুলো খায়, তো আমি কেন খাবো না, ষাটি ওরা খেলো। তো এই যে জিনিসগুলো, এগুলোই তো বিভ্রান্তি করে আমাদেরকে, সাধারণ মানুষকে, সাধারণ ছেলেদেরকে কারা বিভ্রান্ত করে? স্ক্রিন, ছায়াছবির পর্দায় যা দেখি আমরা তাকেই কপি করার চেষ্টা করি সবচেয়ে বেশি। বিরাট কোহলি স্টাইল, চুলের স্টাইল, কাকে দেখে কপি করলাম আমরা? বিরাট কোহলিকে কোথায় দেখলা? তোমার বাড়িতে এসেছিল, তুমি ওর বাড়িতে গেছিলা? কোথাও না, স্ক্রিনে দেখলে এবং তারপরে কপি করলে। যে কোনো কিছু কপি মানুষ করতে ভালোবাসে ছবি থেকে, অর্থাৎ ছায়া ছবি থেকে, মুভির থেকে, স্ক্রিনে পর্দায় যা দেখে সেখান থেকে কিন্তু কপি করার চেষ্টা করে। ভালো দিকগুলোকেও কপি করে, সেটা ব্যতিক্রমে আছে, কিন্তু খারাপটা সবচেয়ে বেশি হয় কপি, কারণ খারাপটাকে আগ্রহ সহকারে শিখতে বেশিটা সময় লাগে না, ঠিক আছে, কিন্তু ভালো কিছু করতে কিন্তু বিশাল সময় লাগে, অনেক মনস্থির করতে হয় নিজেকে, ঠিক আছে। তো এইভাবে করে যুক্তিগুলো তোমরা যদি সাজাও, তো তোমাদের মোটামুটি 8টার মতো যুক্তি তোমরা সাজিয়েছ। প্রত্যেকটা যুক্তিতে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে, 4-5 লাইনে তোমাকে সহজ সরলভাবে ব্যাখ্যাটাকে বুঝাতে হবে কথাটা। যেমন ধরো, প্রথম কথা বলছি, তোমরা নোট করো কেমন। ফার্স্ট শব্দ দিচ্ছি, এগুলো তোমাদের আছে, যেটা আমার সাথে মিলে যাবে সেটা বাদ, আর বাকি যেটা মিলবে না সেটা আবার তোমরা ইউজ করতে পারবে। প্রথম শব্দ দিলাম বিলাসিতা, বিলাসিতা ও অজুহাত, মূলত ফাঁকি, মানে এই তথ্যগুলো তুমি আগে মাইন্ডে সেট করে নিলা যে এগুলো নিয়ে আমি লিখব। এবার বিলাসিতা প্রসঙ্গটাও দিতে হবে সেই তোমার তথ্যর মধ্যে, অজুহাত মূলত যে ফাঁকি একটা সেটাও দিতে হবে। এটা পয়েন্ট নয়, বারবার বলছি পয়েন্ট নয়, তোমাকে একবার প্রথমত লিখতে হবে। লিখে এই তথ্যগুলোকে তুমি একটু ডিসকাশন করবা। কিভাবে? তুমি এবার সহজভাবে কি বলবা? সহজভাবে এমনভাবে বলবা যেন প্র্যাকটিক্যালি তুমি দেখাচ্ছ সবাইকে করে। অভিনয়, নোটস মানেই অভিনয়, বক্তব্য মানেই অভিনয়, সেটা তোমাকে বুঝতে হবে। শ্রোতা বা দর্শকরা তোমার অ্যাটিটিউডের উপরেই কিন্তু সবসময় বেশি নজর দেবে। তোমার বক্তব্য যদি ক্লিয়ার থাকে, তোমার অভিনয় যদি ঠিকঠাক থাকে তো শুনবে, না হলেও এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীরা যখন বাড়িতে বসে আরামে আয়েসে বসে, বিছানায় বসে, গায়ে চাদর নিয়ে শুয়ে শুয়ে শিক্ষামূলক ভিডিও দেখে ক্লাস করে, তখন কোথাও যেন তাদের মধ্যে একটা বিলাসিতা, আরামপ্রিয়তা প্রকাশ পায়। শিক্ষা মূলত আরাম করে হয় না, শিক্ষা কঠিন জীবনকে দেখতে সাহায্য করে। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে শিক্ষাকে গ্রহণ করতে হয়, তাহলে সেটা কার্যকরী হয়। আর তার পাশাপাশি যখনই তাদের কোথাও কোনো সমস্যা হয়, তারা কেবল অজুহাত দেয়। অজুহাত দিতে শিখে গেছে এই অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শুধু অজুহাত, প্রত্যেকটা মুহূর্তে অজুহাত। আমার এটা প্রবলেম, আমার ওটা প্রবলেম, আমার ওটা প্রবলেম, আমার ওটা প্রবলেম। বাস্তবে প্রবলেম নাই কার আছে? এমন পৃথিবীতে কেউ আছে যে প্রবলেমস নাই? আছে সবারই, কম বেশি সবার নিজেদের কিছু কিছু প্রবলেম আছে, কিন্তু সে প্রবলেমকে বারবার তুমি শিক্ষার পদ্ধতিতে কেন নিয়ে আসছো? আগেও আমি যখন লাইভ ক্লাস করতাম, ঠিক আছে, বিভিন্ন গ্র্যাজুয়েশনে, তখন কিন্তু এইরকম প্রবলেমটা হতো। অনেকেই বলতো যে আমার মারাত্মক অভাব, আমি টিউশন পড়তে পারি না, তাই আপনার ক্লাস করি। এমন নয় যে আমার বিবেক শক্তি নাই, কষ্ট আমারও হতো শুনে, কিন্তু আমি ভাবতাম পৃথিবীতে কি সত্যি এত অভাব আছে পৃথিবীর সকল মানুষের মধ্যে? কিন্তু খুব সাবধানে আমি যখন লক্ষ্য করলাম, তখন দেখলাম অন্যান্য দিকে খরচ করার সামর্থ্য এদের যথেষ্ট আছে, কেবল শিক্ষা ব্যবস্থায় খরচ করতে এরা চাই না। কেন তা আমি জানি না, কিন্তু কোথাও এইখানে একটা ফাঁকি আছে, অজুহাত আছে, কেবল অজুহাত।
আমার এইটা সমস্যা, আমার ওইটা সমস্যা, আমার ওইটা সমস্যা, যথাসম্ভব সহজ মাধ্যমে যদি আমার কাছে পৌঁছে দেন, এমনকি খাবারটাকে যদি আমাকে গিলিয়ে দেন তো আরও বেটার হয়। এবার আমার হয়ে যদি আপনি গিয়ে লিখে দিয়ে চলে আসেন তাহলে তো আরও বেটার। মাঝে মাঝে আমার ভয় হয়, কে কবে স্ক্রিনের ওপার থেকে লাফিয়ে চলে আসলো আমার দিকে, আমাকে টেনে স্ক্রিনের ওপারে নিয়ে চলে গেল। অদ্ভুত জগৎ, দুটো জগৎ আলাদা, আমার জগৎ আলাদা, এদিককার জগৎ আলাদা, ওদিককার জগৎ আলাদা। ঠিক আছে, কেউ মাইন্ড করবে না কিন্তু, আমি মজা করছি, জাস্ট যুক্তিগুলোকে তুলে ধরছি আর কিছুই না। আমার কাজ যে বিষয়টাকে স্পষ্ট করে তুলে ধরা সবার সামনে, তাই সেটা বলছি, কেউ মাফ করবে খারাপ লাগলে। সেকেন্ড পার্ট হচ্ছে মনোযোগ কোনো ক্রমে পাস করা। হ্যাঁ, অনলাইনে শিক্ষা করতে করতে 1 মাস ঠিক আছে, 2 মাস ঠিক আছে, বছরের পর বছর যখন সবাই সুযোগ নিতে চায় এইখানে, তখন কোথাও যেন মাইন্ডে সেট করে আমার বাবা অত শিখে লাভ নেই। সাজেশন বলুন, সবচেয়ে কম 5 স্টার চকলেট না, 5টা স্টার দেওয়া আছে এমন গুরুত্বপূর্ণ 2 থেকে 1টা কোশ্চেন বলুন, যদি চলে আসে তো ঠিক আছে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পেয়ে যাবেন। আর যদি না আসে তা 3-4টা কমেন্টে গাল দিব, ঠিক আছে? অর্থাৎ কোনো ক্রমে পাস করাটাই হচ্ছে উদ্দেশ্য। এটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে যায়, কারণ কোনো ক্রমে পাস করে তুমি কি করবা? এই সময় এইচএসে তুমি পাস করে যাবা, যে নাম্বারটা পাবে সেটা নিয়ে তুমি চাকরির পরীক্ষায় বসতে পারবে, কিন্তু চাকরির পরীক্ষায় পাস করবে কিভাবে? তোমার নিজস্ব ট্যালেন্ট ছাড়া পাস করতে পারবে? তুমি চাকরির পরীক্ষায় পাস করার জন্য তোমাকে বলছে এইচএস পাস দরকার, বলছে না এইচএসে তোমার 60% নাম্বার চাই, 80% নাম্বার চাই, কোনো কোনো পরীক্ষায় বলে, ব্যতিক্রম, আমি যাচ্ছি না সেই ক্ষেত্রে। তবে তুমি এখানে পাস করে সেটার ফর্ম ফিল আপ করতে পারলে, তাই বলে তুমি ওই পরীক্ষায় বসলে তো পাস করে যাবে? তোমার ক্ষমতা না থাকলে, নিজস্ব ক্ষমতা না থাকলে, নিজস্ব গুণ চাই, শুধু পাস করাটা প্রধান নয়। তাহলে তো তুমি ইংরেজ আমলের চাকর হয়ে গেলে। তুমি কেরানি তৈরি করার জন্য ওরা যা শিক্ষা দিত আর কি, ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতো, কী কারণে? কেরানি তৈরি করার জন্য। ভারতীয়দেরকে, বাঙালিদেরকে টেনে টেনে বলতো যে তোমরা আসো এখানে শিক্ষা লাভ করো, এই জিনিসটা ভালো করে শেখো, তারপরে আমাদেরই হয়ে তুমি চাকর খাটো, তোমাকে বেতন দিব, চাকরি। আমরাও যদি ওই তালে থেকে যাই তাহলে ইংরেজ তো চলে গেছে, ইংরেজের তৈরি করা যে একটা কি বলে মার্কা দেওয়া সিলমোহর আমরা আজও পিঠে বহন করে চলছি, যাকে বলে চাকরি করার জন্য চাকর খাটতে আনন্দিত পাচ্ছি আমরা। কেন? জীবনটা এরকম চার দেওয়াল হতে পারে না যে 25 বছর বয়সে তুমি এমন একটা চাকরি পেলা, সেটার পিছনে তুমি সারাটা জীবন লড়াই করে চলে গেলে, তারপরে যখন 60 বছর বয়সে তুমি রিটায়ার হলে তখন তুমি ভাবলা আমি আমার জীবনের সবথেকে মূল্যবান সময় দিন রাত এক করে একটা কাজে লাগিয়ে দিয়ে এমন হয়েছে যে আমি নিজেকে খুঁজতেই ভুলে গেছিলাম, নিজেকে হারিয়ে ফেলেছি। কোন দিন ভাবিনি যে আমার একটা নিজস্ব জীবন আছে, নতুন করে বাঁচা যেত, কত রকমভাবে বাঁচা যেত, ভাবেনি। সৃজনশীলতা হতে হবে, মূলত সৃজনশীল হতে হবে, তোমাকে নিজের সৃষ্টিশীল কাজ করতে হবে, না হলে একদিন নিজেকে হারিয়ে দিয়ে তুমি নিজে কষ্ট পাবে। কি দরকার ছিল এইভাবে করার? ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করতে পারি? একটা বিষয়, কোনো ক্রমে পাশ করা, এটাই হচ্ছে উদ্দেশ্য, কোনো ক্রমে পাশ করা। তাহলে কি বলবা? অনলাইনে পড়াশোনা চলাকালীন শিক্ষার্থীদের মনোযোগ এমনভাবে ক্ষুদ্র জায়গাতে পৌঁছে যায় যে তারা অত্যন্ত কম পরিমাণ বা কম মিনিটের ভিডিও দেখে অতিরিক্ত লাভ পাওয়ার চেষ্টা করে, বা মূলত কেবলমাত্র পাস করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এটা ধীরে ধীরে তৈরি হতে হতে এমন জায়গায় পৌঁছে যায় যে তারা মারাত্মক ফাঁকি দিতে শুরু করে পড়াশোনাতে। কেবল শর্টকাট পদ্ধতি, কেবল কোনো ক্রমে পাস করে যাওয়া, সেরা নাম্বার পাওয়া বা নাম্বার পাওয়া, এটাই তাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। শিক্ষাটা কোনো কারণেই তারা, কোনো পথেই তারা আর অর্জন করতে পারে না। এটা সবথেকে বড় সাংঘাতিক বিষাক্ত রোগ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, এই অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে এটা তৈরি হয়েছে। তোমার কাজই হচ্ছে কি বলতো, যত নেগেটিভ মানে অনলাইন শিক্ষা ব্যবস্থার যত বিরুদ্ধে কথা হয় সেগুলোকে সাজানো। আমি বলছি না এর পক্ষে নাই কথা, এর পক্ষে অনেক আছে, কিন্তু সেটা তুমি বলবা না। তোমার প্রতিপক্ষ সেগুলো বলে গেছে, তুমি তার কথাকে ভেঙে তার যুক্তির অসারতা প্রমাণ করে তুমি নিজে যুক্তি দিবা, এই তো কাজ তোমার। ফলে তোমাকে সেই কথাগুলোই বলতে হবে, কোনোভাবে তুমি ভালো দিক বলতে পারবে না। ঠিক আছে, 3 নম্বর কথা হয়তো বললাম, এখানে যে পরীক্ষাটা হয়, অনলাইনে যে পরীক্ষা হয় সেটা দেখো, বিদ্যালয়ে যখন পরীক্ষা হয় তখন বিদ্যালয়ে পরীক্ষা হয় কার সামনে? শিক্ষকের সাহচর্যে, শিক্ষকের সামনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়, নিখুঁতভাবে মূল্যায়ন হয়, সেই পরীক্ষার সঠিক মূল্যায়ন, সঠিক বিচার বিশ্লেষণ হয়, মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে। কিন্তু
যখন বাড়িতে বসে আরামে আয়েসে বসে তারা অনলাইন পরীক্ষা দেয়, কি সাংঘাতিক হতে পারে একবার ভাবো। আমি বলছি না যে সবাই খারাপ, ঠিক আছে, কিন্তু কিছু তো মনে পড়ছে তোমাদের। কি কি মনে পড়ছে বলো তো? বইটা খুলে দেখে নি। এই যে ফার্স্ট কথাটা মনে পড়লো, এ মনে শুধু তোমার পড়লো না, এটা বাস্তবে ঘটছে, ঠিক আছে, যে দেখে নি না একটু, আমারই তো ভালো। বই খুলে ডিরেক্টলি দেখে দেখে লিখেছে। কলেজের পরীক্ষাগুলোকে যখন করোনা টাইমে হচ্ছিল কি না, কোশ্চেন দিয়ে দিচ্ছিল যে 1.5 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরে এটা কলেজে এসে জমা করতে হবে পেপারটি। কলেজের বাইরে মাঠে বসে বই খুলে গুগল থেকে দেখে দেখে, এমনকি আমাকে মেসেজ করে দিয়েছে, স্যার এটার তাড়াতাড়ি পাঠান হোয়াটসঅ্যাপে। মাথা খারাপ। ওই যে পরীক্ষা দিতে গেছি না, পরীক্ষা তো বাইরে দিচ্ছি, কোশ্চেন দিয়ে দিয়েছে, ওখানে গিয়ে কোশ্চেনটা নিয়ে আসলাম কলেজ থেকে, বাইরে বসে লিখে দিয়ে 1.5 ঘন্টার মধ্যে গিয়ে তাড়াতাড়ি জমা করে দেবো। নাম্বার জিততে হয়তো মাথা খারাপ হয়ে যাবে, এত নাম্বার পেয়ে গেছে, সাংঘাতিক তো। এবার এরা যখন চাকরির পরীক্ষায় যাবে কি বলবে? আমরা শিক্ষিত, তবু আমরা বেকার হয়ে বসে আছি। আচ্ছা, তো তুমি শিক্ষিত? হ্যাঁ, পরীক্ষাতে ওরা বুঝবে না, পরীক্ষাতে পাস করবে না, তাও সবার দোষ। আমি বলছি না সরকার দারুণ আছে, আমাদের সরকারি ব্যবস্থা যে দারুণ হয়ে আছে তা নয়, চাকরি বাকরির ক্ষেত্রে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও শিক্ষার্থীদেরও কিছু প্রবলেম থেকে গেছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, ঠিক আছে। যদি না হয় তাহলে গ্র্যাজুয়েট হয়ে যাওয়া একজন ছেলে বা একজন মেয়ে কি করে বাড়িতে অকারণ বসে থাকতে পারে? ওর পড়াতে ভালো লাগে না, ওর সৃজনমূলক কোনো কাজ করতে ভালো লাগে না, দিব্যি আছে ঘরোয়া অবস্থায়। তার মানেটা কি? ও শিক্ষা জীবন থেকে বিশেষ করে কোনো সৃষ্টিশীল কাজ করতে শেখেইনি। ও কেবল পার করে গেছে, যেন একটা যন্ত্রণার মধ্যে ছটফট করছিল, কবে পার হয়তো বাঁচি। আর পার হয়ে গেলে না, 15 বছর পড়াশোনা করলে আর বাঁচবে তুমি 60 বছর, মানে 15 বছরের শিক্ষাকে তোমাকে ইউজ করতে হবে 45 বছর ধরে, আর ব্যবহার করো। তাই বলা হয় যে মানুষের জীবন মূলত 4টা পর্যায়ে বিভক্ত, 15, 15, 15, 15, মূলত 60 বছরের জীবন। প্রথম জীবনে শিক্ষা লাভ করতে হবে, দ্বিতীয় জীবনে কাজ খুঁজতে হবে, আর তৃতীয় জীবনে সংসার করতে হবে, চতুর্থ জীবনে আরামে আয়েসে তীর্থ ভ্রমণ করো, কত দেশ বিদেশ ঘোরার আছে। তুমি কি করলা? শিক্ষা জীবনটাতে ঢুকালা, একটু কাজ করি, একটু ইনকাম করি, ওটাতেই ঢুকালা, বিয়ে শাদী সংসার বাচ্চা কাচ্চা সব ঢুকে দিলে ওখানেই। মানে ওই 15 বছরের মধ্যে তোমার টোটাল হয়ে গেল। সেই সময় তুমি ভাবছো অনেক তো হলো, আর কি কোথাও থেকে ঘুরে আসি, ব্যাস সেকেন্ড টার্ম যখন উঠলে তুমি গলায় দড়ি দিয়ে ঝুলে গেলা। ওটা তো দর্শন না? কত টেনশন তুমি নিবা যখন তুমি ভাবলা 15 বছর আমি সবটা পেয়ে গেলাম, আর আমি কিছু চাই না, আর কত কষ্ট সহ্য করবো পরবর্তী 45 বছর ধরে, যাই একবার গিয়ে ঝুলেই যাই আমি, ঠিক আছে, কি জলে ডুব দিয়েই দিই। তো ব্যাস সুইসাইড কেন বেড়ে গেছে এত অল্প বয়সী ছেলেমেয়েরা? কারণ ওরা একটা জীবনের মধ্যে 2-3টে জীবনকে ঢুকে রেখে দিচ্ছে। প্রবলেম তো সেখানে। তো কেউ ঢুকাবে? হ্যাঁ, না বলছো কিন্তু আসলে সব হচ্ছে, বুঝতে পারছি তো। নেক্সট, তাহলে পরীক্ষা ব্যবস্থা কী হয়? সঠিক মূল্যায়ন হয় না, তাই না? বাড়িতে বসে অনলাইন পরীক্ষায় যেটা হয় সেটা সঠিক মূল্যায়নের অভাব তৈরি হয়, সঠিক মূল্যায়ন হয় না। হলো পরীক্ষা বিষয়টা তোমাদের মনে ছিল না বোধ হয়? হ্যাঁ, তাহলে পরীক্ষা দিতে ভালো লাগে না তাই জন্য বেয়াদব একদম। নেক্সট হচ্ছে প্রশ্ন করা ও কৌতূহল নিবারণ করা। কারেক্ট বলেছে এরাই, ত্রম্বক বলেছিল বোধ হয়, আর কে বিশাল বলেছিল। কি বলতো? প্রশ্ন ও কৌতূহল সমাধান। প্রশ্ন ও কৌতূহল তুমি একদম সহজ সরলভাবে বলতে পারবা। কীভাবে বলো তো? তোমাকে দুটো দিকই তুলে ধরতে হবে, বিদ্যালয়ে কি হয় আর অনলাইনে কী হয়। সহজে কী বলবা? বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন, ক্লাস চলাকালীন ছাত্ররা সহজেই নিজেদের মনের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে স্যারদেরকে বা শিক্ষককে বা শিক্ষিকাকে, এবং নিজের মনের যত কৌতূহল আছে সেগুলো সমাধান হয়ে যায়। কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থায় মাত্র ছোট্ট একটা ভিডিওর মধ্যে মাস্টারমশাই কী করে? একদম এক লেভেলে বলে দিয়ে চলে যান। কোথাও যে সমস্যা হয়েছে ছাত্রের, সেটা তো এক্সামে মানে টিচার তো নিজের ব্যালেন্সে আছে, নিজের লেভেলে আছে, সেখান থেকে বোঝাচ্ছে। ও তো জানে না যারা শুনছে তাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে, ফলে তাদের সমস্যার সমাধান তিনি কীভাবে করবেন? করা যায় না। ছাত্ররা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না, তাদের কৌতূহলের সমাধান হয় না, ফলত ওর কাছে একটা বিরক্তিকর হয়ে ওঠে ক্লাসটা, অথবা পড়াশোনাটাই একটা বিরক্তিকর হয়ে ওঠে। আর একবার যদি কোনো কিছু বিরক্তিকর হয়ে ওঠে তোমার মন থেকে, তোমার মেনে নাও যেটা বিরক্তিকর বিষয়, তাহলে হয়ে গেছে সর্বনাশ, জীবনে আর ওটা সংশোধন হবে না। ট্রাই করে দেখবা,
ভালো করে খেয়াল করো, সেই ছোটোবেলা থেকে প্রকৃতি বিজ্ঞান পড়ে যাচ্ছি আমরা, জীব বিজ্ঞান পড়ে যাচ্ছি আমরা, ইংরেজি পড়ে যাচ্ছি আমরা, তারপরেও এগুলোর পিছনে আমাদের অশান্তি শেষ হয় না। অধিকাংশ জনই ভাবে মাধ্যমিকটা কোনো মতে পাস করলে বাঁচি, তারপরে আর্টস নিয়ে পড়বো। আবার কিছুজন সায়েন্স নিয়ে নেয় শুধু লোক দেখানোর জন্য, তারপরে কিন্তু টেনশন চলে, মানে রাত দিন শুধু ডিপ্রেশন একটা জিনিসে কি, ও লোককে দেখানোর জন্য যা করলাম, আমি থাকবো না পৃথিবীতে, তো লোককে আর কি দেখাবো, সার্টিফিকেট দেখে কী লাভ, মার্কশিট দেখে কী লাভ, কারণ ও যখন উচ্চ মাধ্যমিক দিয়ে শেষ হবে কিনা তখন নিজেকে হারিয়ে ফেলেছে, ও নাই তো আর এখানে। দেখো কাঁচরা বহনকারী যে গাড়িগুলো আসে সেখানে উঠে গেছে কোনো সময়, বিরক্তিকর অবস্থায় পৌঁছে যাবে তার জীবনটা। ফলে লোক দেখানো বন্ধ করো, তার অনলাইনে শিক্ষা ব্যবস্থা বন্ধ করো, বিভ্রান্তি ছড়িয়ে যাবে, তুমি নিয়মিত পড়াশোনা করো, নিজের সাথে যোগাযোগ করো এলাকার, আর সেখানে টিউশন পড়ার চেষ্টা করো, স্কুলে ঠিকঠাক করে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে চরিত্র নির্মাণ, নীতিবোধ আর সব ধর্মের ছাত্র। একটা জিনিস খেয়াল করো, অনলাইনে আমরা যখন পড়াশোনা করি, কার সাথে পড়াশোনা করছি, কারা কারা একই সাথে দেখছে, কে কে আছে শিক্ষার্থী, আমাদের মধ্যে কোনো কমিউনিকেশন হয় না, ঐক্য হয় না। কিন্তু যখন বিদ্যালয়ে বসো তোমরা, হিন্দু মুসলমান খ্রিস্টান যেই থাক, অথবা উচ্চ নিচ কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে। ভালো করে খেয়াল করবা, বিদ্যালয়ের মন্দিরের দরজাগুলো কত ছোট হয়, কেন? শিক্ষাঙ্গন আর ধর্মাঙ্গন, সেখানে প্রবেশ করতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। বিদ্যালয়ের দরজা সবসময় ছোট হয়, মাথা নিচু করে ঢুকতে হবে। একদম মেন গেটের কথা মনে করো, সবসময় মাথা নিচু করে ঢুকতে হয়, কেন? ওইখানে তোমাকে মাথা নিচু করতে হবে, শিখতে হবে। শিক্ষার কাছে সবসময় মাথা নিচু। শিক্ষককেই কেন তুমি প্রণাম করো? রাস্তাতে কত মানুষ যাতায়াত করে, কেন প্রণাম করো? কারণ তুমি জানো ওর পা ছুঁয়ে প্রণাম করার মাধ্যমে এই নয় যে পাটা ধুয়ে জলটা খেয়ে নিলে লাভ হলো না। প্রণামের উদ্দেশ্য এটাই, এই মানুষটা যে আমার থেকে সিনিয়র, সে এগিয়ে এসেছে, পার করে এসেছে যে পথ, যে কাঁটাময় পথের উপর দিয়ে সে হেঁটে এসেছে, তার সমস্ত চিহ্ন এই পায়ের মধ্যে আছে। এ ভয়ঙ্কর পথ পার করে এসেছে, তো সেই পা ছুঁয়ে কোথাও আমি শিক্ষা লাভ করার চেষ্টা করি যে কত কষ্ট সহ্য করেছে এই পা, কত কঠিন জীবন পার করে এসেছে। তো কোথাও যেন তুমি সেখান থেকে নিজের জীবনেও একটা উৎসাহ নেওয়ার চেষ্টা করছো, একটা কষ্টকে অর্জন করতে পারবা, কষ্টকে ধারণ করতে পারবা, এই আশীর্বাদটা তুমি কামনা করছো তার কাছ থেকে। এই হচ্ছে প্রণাম, পা ছুঁয়ে প্রণাম করার উদ্দেশ্য। আজকের দিন একদম উল্টোপাল্টা হয়ে গেছে ব্যাপারটা, পা ছুঁয়ে প্রণাম করলে মাথা নিচু করতে গেলে ছোটো হয়ে গেলাম, এই ব্যাপারটা নেই বাস্তবে। ঠিক আছে, আমাদের যে ভারতবর্ষীয় সংস্কৃতি, হিন্দু মুসলিম সংস্কৃতির কথা বলছি না, ভারতবর্ষের সকল মানুষের যে সংস্কৃতি ছিল দারুণ বেটার ছিল, ওটা অসাধারণ সুন্দর ছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছে মানুষ মানুষকে কেন সম্মান দিবে, কারণ মানুষের মাঝেই ঈশ্বর বাস করে। সেই লালনের গানে চলে যাও, রবীন্দ্রনাথের গানে চলে যাও, ঠিক আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাতে চলে যাও। হ্যাঁ, কাকে খুঁজছো তুমি? হ্যাঁ, কাকে খুঁজছো? ঘন্টার পর ঘন্টা চার দেওয়ালের মধ্যে বসে, হ্যাঁ কাকে খুঁজছো তুমি? কে আছে সেখানে? ঘরের মধ্যে কেউ না রে পাগলা, সে গেছে জমিতে কাজ করতে, তোমার ঈশ্বর গেছে জমিতে কাজ করতে। বন্ধা মাটি ফেটে যাচ্ছে, উগ্র শক্ত মাটি, সেইটাকে যে ফসল ফলাচ্ছে উর্বর করে দিয়ে, সেই মানুষের পরিশ্রমের মধ্যে ঈশ্বর আছে। রবি ঠাকুর একটি কথা লিখছেন কবিতায়, ভজন মানে ভজনা বুঝো, এই যে কীর্তন করা, গান গাওয়া আর প্রার্থনা করা, সেটা ভজন। ভজন পূজন সাধন আরাধনা, ওই যে আরাধনা করছো তুমি, সমস্ত থাক পড়ে, সব কিছু পড়ে থাক একদিকে। রুদ্ধদ্বার মানে বন্ধ করা দরজায়, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে, দেবালয় মানে মন্দির মসজিদ গির্জা যাই হোক, সেই দেবালয়ের কোণে কেন বসে আছিস? ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? নয়ন মেলে দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। চার দেওয়ালের মতো তুমি দেবতাকে খুঁজবা? জীবন দিয়ে ঈশ্বরকে অনুভব করতে হয়, তো জীবনকে প্রয়োগ করতে হয় কাজের মধ্যে, সৃষ্টিশীলতার মধ্যে। দেখো সেই দেবতা ঘরে নাই, বাস্তবের জ্ঞানচক্ষু খুলে দেখো সে গেছে কোথায়। মাটি কেটে যারা জমি চাষ করছে, পাথর কেটে যারা পথ বানাচ্ছে, সেই শ্রমজীবী মানুষের মধ্যে আছে। তো আমরা মূলত যখন শিক্ষা লাভ করতে চাই বিদ্যালয়ে বা শিক্ষাঙ্গনে, এখানে দেখো হিন্দু মুসলমান ছেলে মেয়ে, কত উচ্চ বর্ণের আছে, কোন নিম্ন বর্ণের আছে, কে অনেক ধনী পরিবারের, কে গরিব পরিবারের, কোনো ব্যাপার নেই ভাই। স্কুলে যাবা, সবাইকে একই ইউনিফর্ম কেন পড়তে হয়? কারণ ওখানে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, সবাই এক, সবাইকে সেই একই বেঞ্চের মধ্যে বসতে হচ্ছে, একই রকম বেঞ্চ।
সবাইকে বসতে হচ্ছে, শাস্তি পেলে সবাইকে পেতে হবে। যদি অন্যায় করে তো সেখানে উচ্চ নিচ, জাতি, বর্ণ, ধর্ম এইগুলো কিছু বিবেচনা করা যাবে না। অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে, তাকে বকুনি খেতে হবে, তাকে একই ইউনিফর্ম পরে যেতে হবে, সবার মাঝখানে গিয়ে বসে থাকতে হবে। এই জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠা। তো বিদ্যালয় জীবন বা মুক্ত শিক্ষাঙ্গন জীবন ছাত্রছাত্রীদেরকে কি দেয়? প্রকৃত চরিত্র নির্মাণ করার উপায় বলে দেয়। চরিত্র নির্মাণ এবং ঐক্যবদ্ধতা শেখায়। ঐক্যবদ্ধতা, তাহলে চরিত্র নির্মাণ শিখলো সে বিদ্যালয়ে গিয়ে, শিক্ষাঙ্গনে গিয়ে। তাছাড়া ঐক্যবদ্ধ হতে শিখলো সবার সাথে। তাছাড়া নীতিবোধও শিখলো। নীতিবোধ, কীভাবে কথা বলতে হয়, কীভাবে বলতে হয় না, কোনটা করা উচিত কোনটা অনুচিত বুঝলো তারা। কিন্তু কথা বলি, এই চরিত্র নির্মাণ, ঐক্যবদ্ধতা, নীতিবোধ অনলাইনে শিক্ষার মাধ্যমে কোথায় আছে? অনলাইন শিক্ষার মাধ্যমে কোথায় আছে? পরস্পরের সাথে বসতে হবে, সবাইকে থাকতে হবে, সবাইকে মানিয়ে চলতে হবে। কোথায় শিখলো সে? বড় হয়ে তারাই তো উগ্র হয়ে যাবে। উগ্র, সব কিছু আমাকে ঘরে এনে দাও, না তো আমার রাগ হয়ে যাবে, আমি অভিমান করে বসবো। আরে কুচবি মতলব সব কিছু সে হাতে হাতে পেতে চাইবে। তাহলে এই হাতে হাতে পাওয়ার যে বিষয়টা, নেশাটা, এটাই কি কোথাও তাকে যান্ত্রিক করে তুলছে না? মোবাইলে সব কিছু মোবাইলে চাই, সব কিছু আমি মোবাইলে চাই। এমনকি খাবারটা আমি ডেলিভারিটাও চাইছি হোম ডেলিভারি। কেন? আমি আগে যেতাম খেতে, আগে আমি হাতের মানে নিজে থেকে রান্না করতাম, পরবর্তীতে দোকান হলো এলাকায়, তো আমি দোকানে গিয়ে খাবারটা কিনে নিয়ে আসতাম বা খাবারটা ওখানে খেয়ে নিতাম। তৃতীয় কী হলো, আরও এখন সুযোগ হয়ে গেছে কি, আমি বিছানায় শুয়ে আছি, খিদা লেগেছে, যাবে আমাকে অর্ডার করে দিলাম, ডিরেক্ট খাবারটা চলে আসলো। একটা লোককেও রাখো ভাড়া করে, টাকা দিয়ে দাও, ওটাও ডেলিভারি হয়ে গেল, খাইয়ে দিবে, প্রয়োজনে চিবিয়ে দিবে, প্রথমে গিলিয়েও দিয়ে দিবে। ঠিক আছে? তো এইভাবে করতে করতে মানুষ কোথাও যেন এই অনলাইন শিক্ষা মাধ্যমে করতে করতে, আমি খাওয়ার কথা বললাম, বাস্তবে এটা খাওয়ার প্রসঙ্গ না, এটা হচ্ছে শিক্ষাকে অর্জন করার পদ্ধতি। মানে যত সুবিধা দাও ওদেরকে, ওর সুবিধার অভাব নাই, মানে আরও চাই, আরও চাই। কী যে সুযোগ সুবিধা চাই সে নিজেও জানে না। আমি বলছি না যে খারাপ, মানে সবগুলো খারাপ দিক আছে, ভালো দিকও আছে, কিন্তু আমাদের কাজ কি, ভালো দিক একটাও বলা যাবে না, শুধু খারাপগুলোকে নিয়ে বলতে হবে। ঠিক আছে? তো সেইখান থেকে কী হয় যে আমরা সবাই যান্ত্রিক সুবিধাভোগী হয়ে উঠছি, যান্ত্রিক সুবিধাভোগী হয়ে উঠছি। ছাত্রছাত্রীদেরকে পরিশ্রমী করতে শেখায় কম, যান্ত্রিক সুবিধাভোগী হয়ে গেল, সব কিছুতে ওই যন্ত্রকে সাহায্য নিতে চাইছে। এই যান্ত্রিক সুবিধাভোগী থেকে কিন্তু আরও একটা বিষয় আসলে কি বলতো, ওইটা করতে গিয়ে অন্য কোনো অপশানে সে চলে যায়। সোশ্যাল নেটওয়ার্কে যখন সে অনলাইনে শিক্ষা লাভ করে, মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের অ্যাড আসে, বিভিন্ন রিলস আছে, তুমি লিখতে পারবা, ডিরেক্ট এটা লিখতে পারবা। ঠিক আছে? কারণ যত সহজ সরল এবং ডিরেক্ট কথা বলবা, তত কিন্তু তোমার সাথে সবাই যুক্ত হবে। দর্শক বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক তো, এই রিলস কথাটা আমি শুনেছি, আমি তো দেখি, ওর মনে পড়ে যাবে, তখন ও অ্যাটেন্ডেন্স খুব ভালো করে দিবে। সেই টাইমে যদি ওর বিভ্রান্তি চলে আসে, এর সাথে গল্প করছে, ওর সাথে গল্প করছে, ওদিকে কথা বলছিল, ওর সঙ্গে সঙ্গে বলবে আই ঠিকই তো, দারুণ কথা বলেছে, এটা তো আমার সাথে হয়। মানে সবাই তখন তোমার কিন্তু শিক্ষার্থী হয়ে গেলে, জানো, বুঝেছি বিষয়টা? তো পাবলিকের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য তোমাকে কতগুলো কথা একদম আক্ষরিকভাবে খুঁজে খুঁজে বলতে হবে, বাস্তবমুখী বলতে হবে। তাহলে এটা কি হবে, এখান থেকে তৈরি হবে বিভিন্ন অ্যাড। বিভিন্ন অ্যাড প্রবলেম করে, শিক্ষাতে মনোযোগ নষ্ট করে দেয়। ঠিক আছে? আর ভ্রষ্ট করে দেয়, মনোযোগ ভ্রষ্ট, মনোযোগ ভ্রষ্ট করে দেয়। হলো আর কি, এই মনোযোগ যখন ভ্রষ্ট করে দিচ্ছে, সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে আরও একটা বিষয়, যে শিক্ষা লাভ মানে কিন্তু কেবল পুঁথিগত বিদ্যা নয়, মানবিক শিক্ষাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তোমাকে মূল্যবোধ শেখায়, মানবিক শক্তি সম্পন্ন করে, তোমাকে চিন্তা করতে শেখায়, অন্যের জন্য ভাবতে শেখায়। এটা বিদ্যালয়েই সম্ভব, শিক্ষা প্রতিষ্ঠানই সম্ভব। সেটা সবার সাথে বসে তুমি সবার সাথে কমিউনিকেশন করছো, কেউ একজন শাস্তি পাচ্ছে আর তোমার ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার জন্য তাকে স্যার মারছে, তোমার কষ্ট হচ্ছে। এমন কষ্ট নয় যে তুমিও মার খেতে পারো, এই কারণে কষ্ট হয় যে ছেলেটা চিৎকার করছে, কাঁদছে, কষ্ট হচ্ছে। এই যে কষ্ট সৃষ্টি, আমি বলছি না যে এটা খুব সুন্দর কাজ, খুব প্রহার করাটা খুব সুন্দর কাজ, এটা বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ওই প্রহারটাই অন্যের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। যে ছেলেটার প্রতি তুমি কোনোদিনও আবেগ ভরে তাকাওনি, সেই দিন তুমি প্রথম তাকালা তার দিকে, আদরের চোখে দেখলে। এই যে মানুষের প্রতি মানুষের একটা নারীর টান, আকর্ষণ, সেটা শিখলে কোথায়? বিদ্যালয়ে গিয়ে। বুঝা যাচ্ছে বিষয়টা? এটা বিদ্যালয় থেকে শেখা। তাহলে এইটাকে কি বলা যেতে পারে?
এটাকে বলা যেতে পারে পুঁথিগত বিদ্যাটাই প্রধান নয়, পুঁথিগত বিদ্যাই প্রধান নয়। তাহলে এই প্রসঙ্গটা আসলে তোমায় কি লিখতে হবে, যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় কেবল পুঁথিগত বিদ্যা পাওয়া যায়, তার বেশি কথা না তো। কেউ যখন দেখবে 1 ঘন্টার ভিডিও আছে সঙ্গে সঙ্গে স্কিপ করে যাবে, দেখবো না ফালতু বেশি শোনার দরকার নেই আমার। কিন্তু একটা কথা ভেবে দেখো, একটা ক্লাস সাধারণত 45 মিনিট 50 মিনিটের হয় স্কুলে, কতগুলো ক্লাস করতে হয় তোমাকে। আর তুমি একটা ভিডিও দেখবা, সেখানে পুরো টপিকটা বোঝানো হবে 1 ঘন্টায়, তোমার তাতেও একটু অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও আমি এতক্ষণ ধরে কেন শুনবো, 10 মিনিটের হলে ভালো হতো। এর মানেটা কি, সে মনোযোগই দিতে চাইছে না, সে চাইছে পুঁথিগত বিদ্যা। কিন্তু পুঁথিগত বিদ্যাটা আমাদের প্রধান নয় জীবনের। জীবন চলার জন্য পুঁথিগত বিদ্যা কারেক্ট নয়। তুমি একটা বই পড়ে একটা এক্সাম দিতে পারবা, এটা সত্যি কথা, কিন্তু জীবনের যে পরীক্ষা শুরু হবে সে তো স্কুল লাইফ কলেজ লাইফের পরে শুরু হবে না। তুমি কি ভাবছো তোমার আসল পরীক্ষা শুরু হচ্ছে মানে চলছে? না, আসল পরীক্ষা তো তখন শুরু হবে যখন আমরা মনে করি যে আমাদের জীবনের সব পরীক্ষা শেষ। না, স্কুল কলেজ যখন শেষ হয় কিনা তখন আমাদের কি মনে হয় যে এবার আমরা বাঁচলাম। না, ভুল কথা, এবার তো পরীক্ষা শুরু হবে। এটা তো ট্রায়াল ছিল, ঠিক আছে, ট্রেনিং ছিল। এটা আসল পরীক্ষা তো স্কুল কলেজ পার করার পরে। কারণ স্কুল কলেজে তুমি তোমার বন্ধু বান্ধবকে পেয়েছো, তুমি তোমার স্যারকে পেয়েছো, তুমি তোমার অভিভাবককে পেয়েছো, সবাই তোমার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে, সহযোগিতা করেছে, তুমি তা নিজেদের কৌতূহল ওদের সাথে শেয়ার করতে। কিন্তু যখন স্কুল কলেজ পার করে গেলে, পড়াশোনার লাইফ পার করে গেলে, এবার তুমি কর্মসূত্রে যোগদান করলে, ব্যাস তুমি একা হতে শুরু করলে। এখন তোমার কোনো ভুল কেউ মেনে নিবে না। তুমি 10টা 15টা 20টা 100টা ভালো কাজ করো, আড়াল থেকে সব চুপচাপ হয়ে দেখছে, শুনছে, ভাবছে। তুমি একটা ভুল করো, আগের ওই 100টা ভালো কাজ সব মাটি হয়ে যাবে তোমার। অর্থাৎ তোমাকে কেউ ক্ষমা করবে না। কিন্তু বিদ্যালয়ের জীবনে কিন্তু সেই ক্ষমাটা ছিল, ক্ষমা ছিল, বিচার বিশ্লেষণ ছিল, আদর ছিল, প্রীতি ছিল। গেল কোথায়? তার মানে তুমি যে পরীক্ষাগুলো এখন দিচ্ছ স্কুলে, সেটা ট্রেনিং চলছে তোমার, পরিশ্রম করার ট্রেনিং, মনোযোগ দেওয়ার ট্রেনিং, চেষ্টা করার ট্রেনিং, হেরে গিয়ে নতুন করে শুরু করার ট্রেনিং। জীবনের পরীক্ষার প্রশ্নপত্র সবার কাছে আলাদা আলাদা হয়, লড়াইটা তখন একদম নিজেদের হয়ে যাবে। তখন কি করবা? তাই বলা হচ্ছে পুঁথিগত বিদ্যাটাই প্রধান নয়, সেখান থেকে তুমি কি জ্ঞান অর্জন করলা, কি শিক্ষা লাভ করলা, প্র্যাকটিক্যালি চারিত্রিক শিক্ষা, সেটাই প্রধান। এগুলো কথা তোমাকে লিখতে হবে। আর কি হতে পারে? এক হচ্ছে দিকভ্রষ্ট হয়ে যাওয়া। দিকভ্রষ্ট বিষয়টাকে একটু বুঝতে হবে। মানে ধরো তুমি অনলাইন শিক্ষা ব্যবস্থা করবে বলে, ক্লাসটা দেখবে বলে গেলা, আর প্রথমে গিয়ে ইউটিউব খুলতে গিয়ে তুমি দেখে নিলে একটা ছোট্ট রিলস আছে, ওখানে শর্ট ভিডিও আছে, ব্যাস ওই যে তুমি ঢুকলে, বের হলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তখন চোখটা তোমার জ্বলছে। অদ্ভুত না? দিকভ্রষ্ট হয়ে গেছে কখন তুমি বুঝতে পারোনি। মোবাইলে এইভাবেই কিন্তু আমাদের সময় মারাত্মকভাবে দ্রুত গতিতে চলে যাচ্ছে। 1 ঘন্টা আমি বই কন্টিনিউ পড়তে পারি না, ঘুম চলে আসে, অথচ 2 ঘন্টা থেকে আমি মোবাইল দেখছি, ঘাঁটছি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তুমি এই দিকভ্রষ্ট হয়ে গেলা, সেখান থেকে আর তুমি ফিরে আসতে পারবে না। তুমি আর পড়াশোনার জগতে সহজে ফিরে আসতে পারবে না, কারণ তখন তোমার চোখ জ্বালাতন করছে, চোখ জ্বলছে, চোখে জল চলে এসেছে, এবং স্ক্রিন দেখতে দেখতে হয়তো আঙুলেও গরম উষ্ণতা অনুভব করছো তুমি। মোবাইল যেন গরম হয়ে এসছে, মোবাইলও বলছে এবার আমাকে রেস্ট দে, তোমার চোখও বলছে রেস্ট দে। তখন তুমি কী করলে? রিলস দেখে নিলে, এবার ঘুমিয়ে গেলা, গল্প শেষ। পড়াশোনা হলো কখন? হবে আগামী দিন, ঠিক আছে। ফলে কি হলো? এইখানে তোমার চোখের ক্ষতি, মারাত্মকভাবে চোখের ক্ষতি হয়। আর শুয়ে শুয়ে যেহেতু আমরা শিক্ষা লাভ করতে চাই, ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থায়, তাতে কি হয়? পিঠে কাঁধে খুব ব্যথা অনুভব হয়, হয় না কি? অস্বীকার করতে পারো সবাই? হাতে ব্যথা, এইভাবে দেখতে দেখতে উফ হাতটা ব্যথা। কত কাজ করেছো তুমি জানো, একবারে বিশাল কাজ করেছো। ঠান্ডার সময় বেশি অসুবিধা হয়। ঠান্ডার সময় বেশি অসুবিধা হয়, হ্যাঁ, সাব্বাস, দুর্দান্ত বলেছে। আচ্ছা, খুব সুন্দর বলেছে। এবার জীবনের যে স্মৃতি, অনলাইন শিক্ষা ব্যবস্থায় তুমি যতদিন ক্লাস করেছো, সেখানকার কী কী স্মৃতি তুমি পেয়েছো, আর বিদ্যালয়ের স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করো। হ্যাঁ, সেই মার, ষণ্ডা মার্কা ষাঁড়ের মতো মার যখন দিত, হুঙ্কার যখন দিত স্যারেরা, কেমন লাগতো তখন? যখন ক্লাসে জিজ্ঞাসা করতো এই বলো, ও তো বলতে পারলো না, এবং বলো যেই বললো না, প্রত্যেকটা ছেলে এক এক করে দাঁড়িয়ে গেল, পুরো হলরুম দাঁড়িয়ে গেল, একসাথে সবাই দাঁড়িয়ে গেল, মানে পারবো না, স্ট্যান্ড আপ, ঠিক আছে। এই যে আনন্দ, এই যে স্মৃতি,
আর আচমকা কোনোদিনও পড়া করে নিতে গেলে স্যার বা ম্যাম যে আদরটা করেছিল সেইটার স্মৃতি কোনোদিন ভোলার আছে? সেই ছোটবেলা কোনোদিন ভোলার আছে? বন্ধুদের সঙ্গে থাকা সময়গুলো কখনো ভোলার আছে? সেই ষড়যন্ত্র কূটনীতি কোথা থেকে শেখা? কেন কূটনীতি আর ষড়যন্ত্র খারাপ না? জীবন সরল নয়, জটিল। আর জটিলকে সমাধান করতে হয় জটিলতা দিয়েই, সরলতা দিয়ে করলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তাই জীবনে বাঁচার ক্ষেত্রে না অনেক সময় অনেক ধরনের পথ অবলম্বন করতে হয়। সেগুলো শিক্ষা লাভ আমাদের বিদ্যালয়ে বন্ধুবান্ধবদের মধ্যে। প্রথম প্রেম কোথায়? ওই শিক্ষালয়ে। অস্বীকার করার ব্যাপার নেই এখানে। হ্যাঁ, এই প্রেম মানে শুধুমাত্র নোংরামি নয়। প্রেম মানে হচ্ছে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ, ওখানে তৈরি হলো। স্ক্রিনের মধ্যে তুমি কাকে দেখছো, কাকে খুঁজছো? হাওয়া তো সব, সুইচের প্রবলেম, শুধু সুইচটা অফ করে দিলে মানে গল্প শেষ। ঠিক আছে, তো এই জিনিসগুলোতে কি হলো, তোমার যে প্রিয় স্মৃতি সেগুলো বিদ্যালয় থেকে তৈরি হতো, সেগুলো পথ বন্ধ হয়ে গেল। তাহলে স্মৃতিগুলো তৈরি হলো না, যেগুলো বিদ্যালয় থেকে শিক্ষালয়গুলো থেকে তৈরি হতো সেগুলো আর হলো না। নেক্সট পার্ট হচ্ছে, আচ্ছা তোমাদের কাছে সবারই কি মোবাইল আছে এই মুহূর্তে? কারো কারো কাছে আছে সে লুকোনো মোবাইল, বের করা যাবে না, যে তাকে প্রিয় মানুষগুলো দিয়েছে, হয়তো আড়ালে রাখছে, বাড়ির লোকও জানে না। বাট অধিকাংশ জনের কাছে কিন্তু ন্যাচারালি নাই। থাকতে গেলেও কম দামি মোবাইল অথবা ইন্টারনেট প্যাকটা হচ্ছে খুব সামান্য আছে হয়তো। কেন? সবাই হাই লেভেলের ধনী পরিবারের সন্তান নয়। তাহলে যান্ত্রিক সুবিধাগুলো, ভালো মোবাইল থাকা, অ্যান্ড্রয়েড ফোন থাকা, অতিরিক্ত পরিমাণে নেটওয়ার্ক মারার যে পয়সা, ঠিক আছে, তো এই সব সুবিধা তো সবাই পায় না। ফলে অনেক ছেলেমেয়েরাই কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থাতে এসেও কিন্তু পিছিয়ে পড়ে, তারা পায় না সহযোগিতা, সম্ভব না তাদের। যদিও এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার দারুণ কাজ করেছে, 10,000 টাকা করে দিচ্ছে, কিন্তু আমরা জানি যে তার টাকা দেওয়ার আগেই আমাদের কাছে মোবাইল পৌঁছে গেছে, এবং সেই টাকা দিয়ে আমরা কি করব? পার্টি না, অস্বীকার করবে নাকি? মাথা ফাটিয়ে দেবো একেবারে। ঠিক আছে, তাহলে এটা কি ধনী সন্তানদের সুবিধা? তাহলে এই শিক্ষা ব্যবস্থা মূলত কাদের সুবিধা? ধনী সন্তানদের সুবিধা। নেক্সট হচ্ছে কি, যে বিদ্যালয়ে গেলে আমরা একটা জিনিস পাই, সেটা অনলাইন শিক্ষা ব্যবস্থায় পাই না। না, জ্ঞান তো পাই, দুই জায়গা থেকে জ্ঞান পাই, কম বেশি পাই আমরা। ঠিক আছে, হ্যাঁ বিদ্যালয়ে বেশি, তো জ্ঞানটার অনেকগুলো বহুমুখী দিক আছে। ওই যে বললাম পুঁথিগত বিদ্যা, তার থেকেও একটা বিষয় আছে। প্রত্যেকটা স্কুলে যাও, কলেজে যাও, চারিদিকে রুম, মাঝখান জায়গাটা কি আছে? ফাঁকা জায়গা। কি আছে ওটা? খেলার মাঠ। লাফানোর মাঠ না, খেলার মাঠ, খেলাধুলো করার। অর্থাৎ খেলাধুলো, শরীর চর্চা শিক্ষার অন্যতম একটা অঙ্গ। কারণ শিক্ষা যদি হয় ঈশ্বর, তো সেই শিক্ষাকে ধারণ করা হয় যে হৃদয়ে। হৃদয়টা আছে যে দেহে, ওই দেহটা হচ্ছে মন্দির। মন্দির ঠিক না থাকলে, অর্থাৎ দেহ ঠিক না থাকলে, সেই মনরূপ ঈশ্বর তথা শিক্ষা, জ্ঞান, ব্রহ্ম তা থাকবে কোথায়? মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাই শরীরকে সচেতন রাখার জন্য শিক্ষালয়ে মাঠ থাকে, খেলার মাঠ। এবার বলো, অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমি কোন মাঠ রাখবো? এখানে আগে একটা মাঠে নিয়ে চলে যাই মোবাইলটা রেকর্ড করার জন্য, আর ওখানে দৌড়ে বেড়াই, দৌড়াতে শিক্ষা দিব। হ্যাঁ, তো মাঠ, হ্যাঁ হ্যাঁ সব হবে। সাবাস, এই তো চিন্তা করতে শিখছো, খুব ভালো। আরেকটা বিষয়, সময়ের অপচয় কিভাবে সম্ভব, সেটা আমরা প্রথম শিখতে পারি অনলাইন শিক্ষা ব্যবস্থায়। বিদ্যালয়ে যে নিয়মানুবর্তিতা শিখি, সেটা এখানে শিখি না আমরা। নিয়মানুবর্তিতা এখন 10 মিনিট দেখে নিলাম, পরে রাত্রেবেলা 10 মিনিট দেখে নেবো। কি বিয়াদব! একটা ক্লাস 4 দিন 5 দিনে দেখছে, হয়তো 30 মিনিটের ভিডিও 4 দিন 5 দিনে দেখলো। একদিন ওর দেখার সময় নেবে, 30 মিনিট এখানে আছে, 1 ঘন্টা এখানে আছে, বাপ রে। তো এই যে নিয়মানুবর্তিতা কোথায় শেখে? বিদ্যালয়ে শেখে বা শিক্ষালয়ে শেখে। ঠিক আছে, আর পাশাপাশি আরেকটা জিনিস শেখে যে সময়ের অপচয় করা উচিত নয়। ঠিক আছে, আর এই অনলাইন ব্যবস্থায় সময়ের অপচয় করতে তারা শেখে। ঠিক আছে, সময়ের অপচয় একসাথেই হলো। হ্যাঁ, সময়ের অপচয় মানে বোঝো তো, সময় নষ্ট, এক কথায় হলো, একটা পার্ট গেল। আচ্ছা, আর কি? অনেক সময় ভিডিও দেখতে দেখতেই বলে যে কি
এইসব খেলাধুলা করে কী লাভ? লুডো খেলে ওগুলো লুডো খেলে কী লাভ? এই অ্যাপ থেকে লুডোটা খেলুন। তারপরে একজনকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়, সৌরভ গাঙ্গুলি বলে, এই কী জিতেছিস, তোর নাম কি? তুই তো গাড়ি করে বলে, খুব বিরক্তিকর ব্যাপার একটা যদিও। এবং তিনি কি বলেন যে কত জিতেছিস? ও বলে 2 কোটি টাকা জিতেছি। কি খেলে জিতেছিস? মানে ও প্রচার করছে যে তো আপনারাও খেলুন যারা দেখছেন। আর লাস্টে আবার খুব স্পিডে একটা কথা বলবে যেন তুমি ভালো করে শুনতে না পাও, যে এখানে কি আছে, নেশায় আসক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হিন্দিতে বলে, অত ভালো জানি না, আমার হিন্দি বললে আমার মমতা ব্যানার্জির সাথে মিলে যাবে, তো আবার গালাগালি করবে সবাই। তো ওখানে ওই হিন্দিতে বলে যে কি জান জখিম হাই কি বলে এগুলো, ঠিক আছে। কিন্তু এত স্পিডে বলে যেন কেউ ভালো করে বুঝতে না পারে, বুঝতে গেলে তো আবার খেলবে না, আর না খেলতে গেলে তো ওদের বেকার হয়ে গেলো অ্যাডটা দিয়ে, ঠিক আছে। তাই জন্য কি হলো, এইখানে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্যে গিয়ে মাঝে মাঝে কি হয়, নেশায় আসক্ত হয়ে পড়ি, বিভিন্ন মোবাইল গেমস বা জুয়া খেলার সাথে যুক্ত হয়ে যায়, তাই না? তাহলে নেশায় আসক্ত, এই যে কম গেম খেলে হ্যাঁ তোমরা গেম খেলো, এমনকি আমি দেখেছি আমার রুমের বাইরে এসে ইদানিং ছোটো ব্যাচগুলো 6-7গুলো সব এসে ফ্রি ফায়ার খেলে। যেই আমি দেখতে পেলাম মার দৌড় সবাই মিলে ছিটপিটিয়ে, এই যে এখানে নেট পাচ্ছে ডিরেক্ট, অ্যাভেলেবেল নেট পাচ্ছে কিনা, এখানে বাইরে গিয়ে দাঁড়িয়ে খেলে। আর যেই আমাকে দেখলাম এদিক ওদিক মারলো দৌড়। 6 আর 7-এর বাচ্চাগুলো খুব এক্সপার্ট একদম, ভাবা যায় ফ্রি ফায়ার খেলবে ও, অথচ ওকে মাঠে দেখতে পাবে না, ও মাঠে খেলবে না, ক্রিকেট খেলবে না, ফুটবল খেলবে না, স্বাস্থ্য সম্পর্কে ওর সচেতন নয়, ওইখানে ও হারাবে একজন আরেকজনকে। এবার বলে এই ছেলেগুলো যদি এইগুলো করতে করতে থাকে আর নিজেদেরকে বিশাল বড় ফাইটার বলে মনে করে, আর এদেরকে যদি বিএসএফ করে দেওয়া যায় আর মাঠে নামিয়ে দেওয়া যায়, তাহলে কেউ শত্রু আসার আগে পালিয়ে যাবে। যে দেশে এত সাংঘাতিক সব সিপাহী আছে যারা স্ক্রিনের মধ্যে গেম খেলে হারিয়ে দিচ্ছে সবাইকে, সেই দেশে ঢুকবো না, এমনি মানুষ তো মরে যাচ্ছে, কী করতে আসবে তারা? লজ্জায় মরে যাবে সব শত্রুরা, ঠিক আছে। আরেকটা কি আছে দেখো, সবাই বলে যে স্কুলের যে 4 দেওয়াল সেটা খুব কষ্ট দেয় বাচ্চাদেরকে। বিদ্যালয় জীবনে আমাদের কষ্টই হয়, এতটা টাইম ধরে আটকে রাখছে, হ্যাঁ পালিয়ে যাবো, লাফ দিয়ে দেবো, দেওয়াল ভেঙে না, দেওয়াল ভাঙবো না, দেওয়াল টপকে যাবো, ঠিক আছে, দেওয়াল কী করে ভাঙবা তুমি, ঠিক আছে, দেওয়াল টপকে পার হয়ে যাব, খুব মজা, তাই না? একদিন তোমার মনে পড়বে, হায় কি দিন ছিল, কিন্তু তুমি একবার ইকুয়াল করে দেখো তো, জীবনে ইকুয়াল করতে পারবে না একটা ব্যাপারকে। কোনটা? ওই যে 4 দেওয়াল ছিল যেখান থেকে তুমি মুক্তি পেতে চাইছো, ওখান থেকে মুক্তি পেয়ে তুমি স্ক্রিনের ভেতরে ঢুকে গেছো, ওটাও তো একটা বদ্ধ জায়গা, ও তো আরও সাংঘাতিক জায়গা। তোমাকে একটু বেশি শেখাবে না, নিয়ম মাফিক শেখাবে। আমার খুব প্রবলেম হয় 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে আলোচনা করতে খুব সমস্যা হয়। ভাবো তো একবার বিষয়, একটা আলোচনা যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস চলে, সেটাকে টেনে হিচড়ে 10-15 মিনিটে টানা, মানেটা কি? ফাঁকি দেয় না তো কি? এটা ফাঁকি দেওয়া হচ্ছে, কাজে ক্লাসে ফাঁকি দেওয়া হচ্ছে। বাট এটা আমার কিছু করার নাই, এইভাবেই নিয়ম। যত কম করবা ভিউয়ার্স বাড়বে, সবাই আগ্রহী হবে দেখতে। কিন্তু আমি যদিও ব্যতিক্রম আছি খানিকটা, যা বলতে হয়, যা বলা প্রয়োজন, যতটুকু বলা প্রয়োজন ততটাই বলি। আমি 1 ঘন্টার ভিডিও পোস্ট করি, যার দেখার ইচ্ছা হবে দেখবে, যার দেখার ইচ্ছা নাই তো নাই, আর কি করা যাবে, ঠিক আছে। তাই হ্যাঁ, জোর করা তো চাই না, ঠিক আছে, জোর করে তো আমরা গরুদেরকেও কিছু খাওয়াতে পারি না, কারণ ওরা যতটাই খেয়ে নিক না, ওরা চুপচাপ থাকে না, যেখানে বসে থাকে সেও কিন্তু চাবাতে থাকে। ওই যে কী বলে ওটাকে, হ্যাঁ, মানে চুপ থাকবে না ও, যখন খেলো তখনও চিবালো, আর যখন খেলো না তখন ও জাবর কাটতে শুরু করে দিল, ঠিক আছে। তো জোর করে কিছু হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো স্কুলের 4 দেওয়ালের থেকে মুক্তি পেয়ে আমরা স্ক্রিনের পর্দায় আটকে গেছি। সেখান থেকে না বের হতে গেলে আমরা পুতুলে পরিণত হব, কাজ করে না, জানে না জীবনের অর্থ কী, শুধু একটা জায়গাতে আটকে আছে। আর এরকম অনেক হয়েছে, অনেক দেখেছি আমি, মুভিগুলোতেও দেখি বা বিভিন্ন ইসে দেখি আমি, যে বাবা মা কিছু বলছে, কথা বলছে। আমি নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছি, বাড়ির পাশ থেকে, মানে পাশের রুম থেকে কেউ কিছু বলছে, পাশের রুম থেকে তার মা ডাকছে, ও দিব্যি মোবাইলের মধ্যে ব্যস্ত হচ্ছে, যেন কত বড় কাজ করছে, কিচ্ছু করছে না, বেয়াদব, এক মনে ও দেখছে রিলসটা, এমনি করে দেখছে, ঠিক আছে। আমি তো এটাও দেখেছি যে বাচ্চাও ডাকছে, মা ব্যস্ত আছে, ঠিক আছে, ওর কত রকম প্রবলেম হতে পারে বাচ্চার, দেখে নি না, যাচ্ছি তো, কতবার যাব, ও গেল, গিয়ে হয়তো প্যান্ট চেঞ্জ করে দিয়ে চলে এসে আবার হয়তো মোবাইলে বসে গেল। অদ্ভুত জীবন এটা। প্রত্যেকে বাসের মধ্যে যাও তুমি, প্রত্যেকে মোবাইল ঘাটছে। আগেকার দিন কেমন ছিল যখন মোবাইল ছিল না?
এই দাদা আপনি কোথায় থেকে আসছেন, আর এখন জিজ্ঞাসা করে উঠিয়ে কানে নিচে এক চট, নিশ্চয়ই আপনার কোনো ধান্দা আছে, ফোন দিয়ে আছে। হ্যাঁ, কেন আপনি জিজ্ঞাসা করবেন? লুট করার চেষ্টা আছে বোধহয় আমাকে। মানে মানুষের সাথে মানুষের যে কমিউনিকেশন সেটা বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে, আন্তরিকতা হারিয়ে ফেলেছে মানুষ। মানুষের কোনো প্রয়োজনই নাই, মানুষের কোনো প্রয়োজন নাই, মানুষের শুধু যন্ত্রের প্রয়োজন। একটা মোবাইল দিয়ে দাও, ও খুশি, সারাটা দিন পার হয়ে গেল, জানতেই পারলো না কেউ। তুমি ভালো করে খেয়াল করবা, তুমি একবেলা না খেয়ে থেকে যেতে পারবা, কিন্তু একবেলা চার্জ না থাকলে তুমি শান্তি পাবে না। চার্জ না থাকলে, রিচার্জ না থাকলে মানে প্রাণ চলে গেল। বাড়িতে এসে যখন আমি দেখি যে চার্জ নাই, আমি নিজেরই কথা বলি, ঠিক আছে, চার্জে দিলাম, চার্জে দিয়ে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে দেখি কত পার্সেন্ট হলো, ছি 7% মাত্র, এখনও 7% হয়েই আছে। মানে তখন ছিল 2%, এখন 7%, এতটুকু। আবার দিলাম, আবার এই ঘরে ঢুকলাম, ওই ঘর থেকে বেরিয়ে এসে দেখি কত হলো, 13%। হ্যাঁ, হচ্ছে না চার্জ, মানে কি ওকে টাইমই দিচ্ছি না আমি। অথচ আমি মোবাইলটা যেটা একটা নির্জীব পদার্থ, সেটার পিছনে আমি সারাটা দিন ইউজ করতে চাইছি, 10 মিনিটও তাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু আমার যে জীবনটা আছে ফুলের মতো সুন্দর, সেই জীবনটা নিয়ে আমি 10 মিনিটও ভাবি না, ওটাকে দিব্যি ফেলে রেখেছি। লাস্ট কবে কবিতা লিখেছো বলতে পারো? লাস্ট কবে কোনোদিনও ছবি এঁকেছো মন খুলে, কোনো প্রতিযোগিতায় গেছো বলতে পারো? কিন্তু লাস্ট কবে মোবাইল ফোন অন করেছো বলতে পারো? লাস্ট কেন, এখনই অন আছে, আছে তো নাকি? তো এই হচ্ছে তফাৎ, আমরা আমাদের জীবন থেকে পালিয়ে যাচ্ছি। আমরা ওই 4 দেওয়ালের যে জায়গাটাকে আমার মনে হচ্ছিল বদ্ধ জায়গা, জেলখানা, সেখান থেকে বেরিয়ে এসে আমরা প্রকৃতপক্ষে সারা জীবনের জন্য জেলখানাতে আটকে গেছি, স্ক্রিনের পর্দায় আটকে গেছি। স্ক্রিনের পর্দায় আটকে যাওয়া, স্ক্রিনের পর্দায় আটকে গেছি আমরা। হলো আর কি? লাস্ট পার্ট আমি আর বেশি কিছু করতে চাইছি না, অনেকগুলো তথ্য হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেছে। দরকার নেই, কিন্তু তুমি দেখবা, তুমি যদি একটা বা দুটো লেখা শুরু করে দাও না নিজের মতো করে, তোমার হাত থামবেই না, এত যুক্তি আসবে। কারণ আমরা এত বাচাল, বাস্তবে বাঙালি ছেলেমেয়েরা এত বাচাল, এত তর্ক পছন্দ করে, এত ঝগড়ুটে হই যে আমাদের মানে এই বিতর্ক লিখতে কি কোনোদিন হাত কাঁপবে না। হ্যাঁ, মাঝে মাঝে তুমি হয়তো ভুলে যাবা যে ষষ্ঠত আর 16তম ব্যাপারটা কি, তফাৎ আছে না তো? মানে দশম হয়ে গেল, তারপরে কি লিখবো, একাদশ, তারপরে দ্বাদশ, তারপরে কি করব, ভুলে যেতে পারো। কিন্তু তোমার যুক্তি ঠিক চলে আসবে যদি তুমি এই সিরিজটা না মনে রাখতে পারো, তাহলে 1 2 3 4 এভাবে করে লিখতে পারো। সমাজ গিয়া না? আচ্ছা, ফাইনালি একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে স্কুলে বিদ্যালয়ে ক্লাস করার পর আমাদের মধ্যে শারীরিক ক্লান্তি আসে, সত্যি কথা, কিন্তু মানসিক আনন্দও আসে। সেখান থেকে এসেই আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েই হয় খেলার মাঠে ছুটি, নাহলে টিউশন পড়তে ছুটি। সেখানেও আনন্দ, ওখানেও আনন্দ, এখানেও আনন্দ, খেলার মাঠেও আনন্দ, চারিদিকে শুধু আনন্দে আনন্দ, মানসিক আনন্দ। শারীরিক যেটা ক্লান্তি আসছে সেটাও কখন হারিয়ে যায় বুঝতে পারি না, আমরা সচল থাকি। কিন্তু এই মোবাইল জগৎ আমাদেরকে মুহূর্তে মুহূর্তে মেজাজটাকে খিটখিটে করে দিয়েছে। কারো কথা শুনতে ভালো লাগে না, সমস্ত সমাজসেবামূলক কাজও আমরা সেখানেই করি। ভিডিওতে দেখি কোনো একজন ভিখারি খেতে পাচ্ছে না, আর কেউ এসে ওকে দুটো রুটি দিয়ে দিল নিজের খাবারটা, খুব কষ্ট হলো, আমরা চোখ মুছতে থাকি। আহারে, পাশের লোকগুলো কী দেখছে, বাজে অসভ্য। আমারই পাশে এসে কেউ একজন চাইছে, হাই কাজ করতে পারো না তুমি, হ্যাঁ সমাজটাকে নষ্ট করছো তুমি, বেরো এখান থেকে। তফাৎ আছে ভাই জীবনে, প্র্যাকটিক্যালি আর এই যান্ত্রিক জীবন অনেক আলাদা। তফাৎ হচ্ছে এই যে আমরা দেখতে ভালোবাসি, করতে ভালোবাসি না। করতে গেলে বাস্তবিক জীবন থেকে আমাদেরকে শিক্ষা লাভ পেতে হবে, অর্থাৎ বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর শুধু যে দেখতে চাই আমরা মজা, মানে আমি হচ্ছি সাধারণ দর্শক, আমি শুধু দেখবো স্ক্রিনের ওপারে কী কী হচ্ছে, আমি কোনো কিছুতে হস্তক্ষেপ করব না বাবা। তাহলে তোমাকে স্ক্রিনের দরজায় যেতে হবে। অর্থাৎ এইসব করতে করতে আমরা ব্যক্তিগত জীবনে খুব খিটখিটে হয়ে গেছি, কারোর সাথে কথা বলি না, ভালো কথাটা মন্দ লাগে, বিরক্তিকর লাগে, খিটখিটে। তুমি অটোমেটিক তুমি দেখো একটা মুভি 2 ঘন্টা ধরে দেখো, মুভিটা দেখার পরে তুমি আবার রিলস চালিয়ে দিলে, রিলস দেখালো, ফেসবুক অন করে দিলে, ফেসবুক অন অফ করলে, হ্যাঁ ঠিক আছে অনেক দেখালো, ফেসবুক অফ করো, ইনস্টা শুরু হয়ে গেল,
এই এক এক করে 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 কী হলো বলো তো শেষমেশ? 3-4 ঘন্টা রাত্রি তুমি 9টার সময় ঘুমোতে গেলে আর মোবাইলটা অন করলে কখন 1টা বেজে গেলো তুমি জানো না, কখন 1টা পার হয়ে গেছে তুমি জানো না, তখন আর ঘুম আসছে না। আর নিয়মমাফিকভাবে যদি ঘুম না আসে তাহলে ক্ষতিটা কী হবে শারীরিক এবং মানসিক? স্নায়ুগুলো তো দুর্বল আছে না, সারাদিন ও পরিশ্রম করেছে, ও তো শান্তি চাই, একটু রিল্যাক্স চাই। সকালবেলা তোমার ঘুম ঠিকঠাক হলো না, ব্যাস হলো মেজাজ খিটখিটে, শারীরিক সমস্যা, মাথা ব্যথা, যন্ত্রণা, চোখের প্রবলেম। কেন হচ্ছে? স্কিন, এই যে রেটা মোবাইল থেকে বের হয়, সেই রেটা তো সাংঘাতিক রে, তো আঙুলকে জ্বলিয়ে দেয়, স্কিনের ক্ষতি করছে। আমার দেখো অসুখ বিসুখ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার একটি কারণ কিন্তু এইভাবেও আগ্রহী হয়ে ওঠা, অনলাইনের প্রতি খুব বেশি আগ্রহী। ফলে অনলাইন শিক্ষা লাভটা প্রকৃতপক্ষে আমাদের ক্ষতিকারক দিকগুলোকে সবচেয়ে বেশি স্পষ্ট করে দেয়। এ বিষয়ে আমার প্রতিপক্ষ হয়তো কিছুই জানেন না অথবা না জানার ভান করছেন বলে মনে হলো, বলে দিয়ে লাস্ট ধাক্কা আবার ওকে দিয়ে তুমি নেমে যাও নমস্কার করে। এবার দেখো সবাই আনন্দ করে হাততালি দেবে। তাহলে লাস্ট কি করতে পারো? মেজাজ খিটখিটে। ওকে, ব্যাস। এইগুলোর বাইরেও যে তোমার কোনো তথ্য থাকে এখান থেকে তুমি আলাদাভাবে খুঁজে পাও, তাহলে এখান থেকে করতে পারো। তুমি তোমার নিজস্ব মন মতো করে তথ্য বানাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটাই তথ্য বানাবা সেটাকে স্পষ্ট করার জন্য তোমাকে 3-4 লাইন কিন্তু লিখতে হবে ভাই, ঠিক আছে? লিখতে হবে, কমপক্ষে 10-12টা তথ্য দিতেই হবে তোমাকে। 10 নম্বরের জন্য কমপক্ষে 12টা তথ্য দিতেই হবে। উপর থেকে ভূমিকার মতো করে একটা কথা থাকবে, কিন্তু ভূমিকা লিখবা না। এই যে লিখলাম মতের বিপক্ষে, সেখানে এই 2-3টা কথা লিখে তুমি বললে যে কি আমি প্রতিপক্ষের যুক্তি যে কতটা অসার সেটা প্রমাণ করার জন্য আমি কতগুলো যুক্তি দিচ্ছি, আপনারা শুনুন। হয়ে হাইফেন দিয়ে এবার তুমি 1, 2, 3, 4 করে লিখে যাচ্ছ, ব্যাস ক্লিয়ার। হাত চলতে শুরু করবে আর থামবেই না হাতে, যেন লিখতে লিখতে আমার প্র্যাকটিস হয়ে যাবে। তো এই তথ্যগুলো লিখে নাও আর প্রবন্ধটা লিখে দেখাও নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায়, এখনই। তারপরে জানাও যে কারে কারে লিখতে, আর লিখতে কোথাও সমস্যা হতে গেলে সেটাও জানাবে। ধন্যবাদ।